মুখটা একটু অফ রাখতো মিশান। মিশান চুপ করলো। এবার চোখ থেকে দূরবীন সরিয়ে বলল, ওইখানকার সিকিউরিটি কেমন দেখবি? দেখান। তীব্র হাতে হ্যান্ড গ্লাভস পরে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো, যেটার ভিতর ছোট্ট তীরের মতো আরেকটা বন্দুকের মতো বস্তু। বন্দুকের মতো বস্তুটার মুখে ছোট্ট তীর লাগিয়ে ওই বাড়ির দিকে টার্গেট করে শুট করলো। তীরটা দ্রুত বেগে বাড়িটার দিকে যায়। বাড়ির সীমানার মধ্যে যেতে না যেতে অনেক জোরালো আওয়াজের সাইরেন বেজে ওঠে। মিশন তীব্র এত দূরে থাকার পরেও এই আওয়াজ শুনতে পারছে এমনভাবে যে কানে বিচ্ছে। এবার ভাগো, না হলে মারা পড়বো। কথাটা শেষ করতে না করতে মিশনের হাত ধরে দুজন দ্রুত গতিতে নিচের দিকে নেমে গাড়িতে উঠে হাই স্পিডে চালিয়ে এলাকা ছাড়লো। অনেকটা দূর যাওয়ার পর তীব্র গাড়ি থামালো। মিশন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, স্যার, অমন কেন হলো? ওই বাড়িটাতে এক বিন্দু হাওয়া প্রবেশ করলেও সেটা ওখানকার মানুষ জানে। এত সিকিউরিটি দেওয়া, এত কঠিন সিকিউরিটি। হুম, ভাবো একবার, ওই বাড়ির মালিক বের হয় কতটা সিকিউরিটি নিয়ে। স্যার, ভাবতে পারছি না। ভাবতে হবে মিশান, সময় নিয়ে হলেও ভাবতে হবে। আমিও ভাবছি, তুমিও ভাবো। ভাবতে ভাবতে আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করলাম। এত কিছু কেন করছি স্যার? ওকে মারতে। স্যার, এটাতে আমার লাইফ রিস্ক আছে স্যার, পারবো না এটা। এটা তুমি মারবে না, আমি মারবো। তুমি জাস্ট আমার সঙ্গ দেবে। মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে সাথে থাকতে হবে। মিশন মুখ বাঁকিয়ে বলল। আমার বইয়েই আছে। তীব্র চোখ গরম করে মিশনের গলা চেপে ধরতে আসে। তার আগেই মিশন তীব্রের হাতে কামড় দিয়ে দেয়। আহ, এইভাবে কামড় দেয় কেউ? বেয়াদ্দব কোথাকার। এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কেউ? অভদ্র। রাগ দেখিয়ে মিশন অন্যদিকে ঘুরে বসে রইল। তীব্র নিজের হাত মালিশ করছে। মিশন এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দিকে কিছু একটা দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিশন ফিসফিস করে বলল। স্যার, তীব্র ধমকের স্বরে উত্তর দিল, কি হয়েছে? এত রাতে মাঝ রাস্তায় একটা গাড়ি থেমে আছে, আবার কেমন কেমন যেন নড়াচড়াও করছে। স্যার, কোনো আত্মা না তো? আচ্ছা, ওই রোডে কি কোনো মার্ডার করেছি? কোথায় গাড়ি? মিশন আঙ্গুল দিয়ে বাইরের দিকে দেখালো। তীব্র মিশনকে ডিঙিয়ে বাইরের দিকে তাকালো। অনেকটা দূরে একটা গাড়ি। গাড়ির সিচুয়েশনটা দেখে বুঝতে পারলো পরিস্থিতি। আত্মা না কারো, মানুষই আছে। কিন্তু ওভাবে নড়ছে কেন? গিয়ে দেখে আসবো? ওখানে গিয়ে দেখে আসতে হবে কেন? এখান থেকেই দেখো। মিশন তীব্রর মুখের দিকে তাকালো। ও হ্যাঁ, আমাদেরও দূরবীন আছে। দূরবীনটা দিন স্যার। অন্যের কাজে আড়ি পাতবে অবশেষে। হতে পারে কেউ আমাদের ফাঁদে ফেলানোর জন্য গাড়ি থামিয়ে ফাঁদ পেতেছে। আমাদের অ্যাটাক করবে না, ওরা নিজেরা নিজেদের অ্যাটাক করছে। মিশন ভ্রু কুচকে বলল। কি বলছেন? আপনার একটা কথাও মাথায় ঢুকছে না। তীব্র সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল। তোমার জামা কাপড় খুলো, তারপর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। দেখবে, বুঝবে, ফিলও করবে। বাঁকা করে হলেও মিশনের মাথায় তীব্রর কথাটা ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ফ্ল্যাশব্যাকে মনে পড়ল একটা পিকে সিনেমার ডান্সিং কারের রিয়েল ভার্সন চলছে এখানে। ব্যাপারটাতে মিশন লজ্জা না পেয়ে রেগে গেল তীব্র লাস্ট কথা শুনে। দাঁত কিরমির করে নাক ফুলিয়ে বলল। বিএনসিডি? তীব্র চোখ রাঙিয়ে বলল। কি বললি রে তুই? মিশন তুচ্ছ হাসি দিয়ে বলল। বাংলা ন্যাশনাল ক্যাডেট ময়দেশ। আমাকে কি তোর মতোই কি ওরকম মনে হয়? তাহলে তো স্যার ঘটনা অন্যরকম। আপনি না হলেও আপনার মা তো, তাই না? তীব্র হাতে সিগারেট ফেলে দিয়ে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই গাড়ি থেকে বের হয়ে যা। স্যার, কি বলেন? আপনার মেন্টাল সাপোর্ট দিব কিভাবে তাহলে? তোর মেন্টাল সাপোর্টের গোষ্ঠী একদম কি লাগে, যা। মিশন চোখ গরম করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় তীব্র গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়ালো। মিশন কিছু বলার আগে তীব্র বলল। রাগ করিস না, মেন্টালি সাপোর্ট দে। পিছনের সিটে দেখ মদের বোতল আছে, খা আর মেন্টালি সাপোর্ট দে। বেটা ঘুষখোর। আবার শুরু করলি? রেগে গেলেই এখন লস। মিশনের কাছে টাকাও নেই, তাই রাগটাকে আশ্রয় না দিয়ে বোতল হাতে তুলে নেওয়াই বেটার। তীব্রর সাথে আর কোনো তাতলামোতে না জড়িয়ে চুপচাপ বোতলটাই তুলে নিল হাতে। এখন তাতলামো করলে বোতলও যাবে, মান সম্মানও যাবে। মিশন মাঝে মাঝে খারাপ থেকেও ভালো কিছু হয়, তাই না স্যার? কি খারাপ থেকে কি ভালো হলো শুনি? এই যে আপনি আমাকে বিয়ে করছেন, এটা খারাপ। কিন্তু বিয়ে হওয়ার সুবাদে আপনি বেকার হওয়া সত্ত্বেও আমার পেট খালি থাকে না আপনার মুখে। আপনার ঘুষের টাকার ভাগ বসিয়ে দিব্যি ভালো দিনকাল যাচ্ছে। তুমি কি কখনো আমায় ঘুষ নিতে দেখেছো? পুলিশ মানেই ঘুষখোর, বিশেষ করে আপনার মতো কর্মকর্তারা।
বড়রা ক্রাইম চাপা দিয়ে রাখে মোটা অঙ্কের টাকার প্রলেপে। তুমি কি জানো কোনো কিছু চোখের নিজে না দেখে শুধুমাত্র ধারণা করে বলাটা অপরাধ? জানি, কিন্তু আজ অবধি এর কোনো নীতি প্রয়োগ হয়নি। যেদিন হবে সেদিন অফ করব, প্রমিস। সেটাই সমস্যা। আমাদের দেশে সব কিছুরই নীতিমালা আছে, কিন্তু নীতি প্রয়োগ নেই। স্যার, হুম। মিশন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয়ই ঘুষ খান না? সেটা তুমি জেনে কি করবে? আপনার কথা শুনে মনে হয় ঘুষ খান না, কিন্তু আপনার ব্যবহারও চালচলন দেখে মনে হয় যারা ঘুষ দেয় তারাও আপনাকে মনে মনে গালি দিয়ে যায়। এতটা কষাই আপনি। তীব্র মিশনের কথা শুনে তুচ্ছাত্মক হাসি দেয়। হাসলেন স্যার, হাসালেন। তোমার মুরগিটার খবর কি? ওটা জবাই দিচ্ছ কবে? দেব ঝোপ বুঝে। কয়েকটা দিন দানা পানি খেয়ে চিল করার সময় দিয়েছি। কত দয়া মায়া তোমার! এবার ভাবছি কি স্যার জানেন, বাকিগুলোকে হরর স্টাইলে মারবো। যেভাবে মেরে খুশি, তবে কয়টা দিন লেটেই মারা ভালো। এসবিতে খোঁজ নিয়েছিলাম, ওরা এখনো খুঁজেই চলেছে তোমাকে। একটু শান্ত হও করে, তখন আবার নতুন করে তাণ্ডব শুরু করে দেবে। আপনি মুখ না খুললে একটা পিঁপড়াও আমার খোঁজ জানবে না স্যার। যত আপনাকে নিয়ে কখন কোন ট্রাফে ফেলে দেন আমায়। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, তোমার সব কুকীর্তির সাক্ষী আমি। আপনি না, আপনার মোবাইল। একই হলো। মিশন মুখ ভেঙে অন্যদিকে ঘুরে রইল। 1 বোতল প্রায় শেষ। 1.5 বোতল মিশন ভালোভাবে শুয়ে নিতে পারে। 2 বোতল খেলে স্বাভাবিক অবস্থায় থাকে না। 80% নেশার ঝোঁকে মাতাল হয়ে যায়, আর এর বেশি খেলেই বমি শুরু করে দেয়। অবশ্য তীব্র আজ 2 বোতলই এনেছে, আর মিশন সামনে যতগুলো পায় সবগুলোই খেয়ে ফেলে। এখন যদি মিশনের মাথায় বন্দুক ধরে বলা হয় আর খাওয়া যাবে না, মিশন শুনবে না। 1 বোতল শেষ দিয়ে 2 নাম্বারটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হালকা একটু মাতাল মাতাল ভাব এসেছে কণ্ঠস্বরে। স্যার, বলো। আপনার রহস্যটা আমার অজানাই রয়ে গেল স্যার। কেবল আপনার মা আর পেশা ছাড়া আর কিছু জানতে পারলাম না। আপনার পরিবার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানা নেই আমার। আমার প্রশ্ন হলো, বিয়ে যখন করছেনই তাহলে আপনার বাড়িতে কেন একবারও আমাকে নিয়ে যাননি? এটাও বাদ দিলাম, আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনেও কখনো নেননি। আর আমাকে বিয়ে করার পেছনে কি কারণ? কোন উত্তরটা আগে চাও? সবগুলোই। আমার ফ্যামিলির সামনে যাওয়ার যদি ইচ্ছে থাকে তোমার, তবে সেই ইচ্ছে মেরে ফেলো। এটা কখনোই পূরণ হবে না, আর আমার বাড়িতে তো কখনোই না। আর লাস্ট প্রশ্নের উত্তর হলো, তোমাকে বিয়ে করার এক্স্যাক্ট কারণটা কখনোই বলবো না। তুমি ধরে নাও তোমাকে নিজের কাজে ব্যবহার করার জন্যই বিয়েটা করেছি। মিশন আর কোনো কথা না বলে চুপচাপ রইল। একটু একটু করে নেশা ধরছে। 2য় বোতলও খালি হওয়ার পথে। মাঝে মাঝে 2-একটা উল্টাপাল্টা কথা বলছে, আবার একাই থেমে যাচ্ছে। মিশনের অবস্থা দেখে বোঝা গেল ওর আর আজ বাড়ি ফেরা হবে না। মিশনকে নিয়ে সেই বাড়িটাতে গেল, যেটা মিশনের সিক্রেট বাড়ি। ওই বাড়িটাতে তীব্রই থাকার ব্যবস্থা করে দিয়েছে। জনশূন্য এলাকাতে এমন ভুতুরে বাড়িতে কেউ হরর ফিল্মও করতে আসবে না। তবে বাইরে থেকে দেখে কেউ আন্দাজ করতে পারবে না এই দোতলার ফ্ল্যাটটার ভিতর এমন ফিটফাট চাকচিক্য। দীপের ফোনে তীব্র একটা মেসেজ দিয়ে রাখলো, মিশন আজ ফিরতে পারবে না, না হলে দীপ এই রাতেই মিশনকে খুঁজতে বেরিয়ে পড়বে। ফ্ল্যাটটার নিচতলাতে কেউ থাকে না, দরজাগুলো তালা মারা, দোতলাতেই থাকে ওরা। বাড়ির সামনে গাড়ি থামিয়ে মিশনকে ধরে নিয়ে উপরে গেল। কোলে তুলে নিতে চাইলে মিশন ওঠে না। ভেতরে ঢুকে বিছানায় গা ছেড়ে দিল। শীতটাও প্রচণ্ড রকম পড়েছে। 2 ঘরে মাত্র 2টো কম্বলই আছে। তীব্র দুটোই এক করে মিশনের গায়ে দিয়ে দিল। মিশন কম্বল জড়িয়ে আয়েশের ঘুম দিল। মিশনকে রেখে চলে যাওয়ার জন্য বের হতে নিয়েও কি মনে করে যেন বের হলো না। এরকম পরিস্থিতিতে প্রতিবারই মিশনকে এই বাড়িতে রেখে তীব্র চলে যায়, কিন্তু আজ যেতে মন টানছে না। পকেট থেকে মোবাইল বের করে তীব্র ওর মাকে কল দিল। ওর মায়ের বাজে স্বভাব, তীব্র বাড়ি না ফেরা অবধি না ঘুমিয়ে অপেক্ষা করে। তীব্র ফোন দিতে ওর মা রিসিভ করলো। হ্যালো বাবু, কখন ফিরবি? আমি আজকে ফিরবো না, তুমি অপেক্ষা করো না। কেন বাবু, কোথায় তুই? তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, ওপস মা, আবার বাবু বাবু করছো কেন? বড় হয়ে গেছি আমি, কতবার মনে করিয়ে দেবো। অভ্যেস তো চেঞ্জ হচ্ছিল, ভালোই, আবার কেন শুরু করলে? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এত কি খেয়াল থাকে? আমি বলেছি তো অভ্যেস বদলাতে সময় লাগবে। তীব্র নরম স্বরে বলল, আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, ওখানেই থেকে যাবো আজকে। কোন বন্ধু বাবা? ঢাকার বাইরে কি? আমার জানা মতে তোর সব বন্ধুই তো প্রায় ঢাকার বাইরেই।
মা আমার কোনো বন্ধুই না, আমি একটা বিয়ে করেছি তো, সেই বউয়ের সাথে আছি। তীব্র মা মৃদু হেসে বলল, তাহলে ঠিক আছে, বৌমা থাকলে কোনো চিন্তা নেই। তা বাবা, শ্বশুর বাড়িটা কোথায় তোর? আর বউ দেখতে কেমন? মা আমার ইয়ার কি একদম আসছে, ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ফোনটা কানে থেকে সরিয়ে কল কেটে দিল। এবার মিশান যে ঘরে শুয়ে আছে সেখানে গেল। মিশানের সামনে দাঁড়িয়ে এর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বহুদিন পর আজ খুব ঘুম পাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো বিনা ওষুধে আমার ঘুম পাচ্ছে। এতটা ঘুম পাচ্ছে যে দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত পাচ্ছি না। এমনিতেও রাত শেষের দিকে, এখানে থেকে গেলেও মন্দ হয় না। সরি রিসেন্টলি, তোর পাশে এখন ঘুমাতে হবে। প্রচুর শীত পড়েছে, এই শীতে কম্বল ছাড়া ঘুমানোই যাবে না। বাধ্য হয়ে তোর পাশে এখন জায়গা নিতে হবে। তবে ভয় লাগছে, আজ অবধি কোনো মেয়ের পাশে শুয়ে রাত কাটাইনি। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভরাত্রি। কথাগুলো বলে গায়ের থেকে ব্লেজার শার্ট সব খুলে দুরুম করে বিছানায় শুয়ে পড়ল। শীত বা গরম যেটাই থাকুক, জামা গায়ে দিয়ে তীব্রর ঘুম আসে না। ওর মতে খালি গায়ে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমালেও মজা। কম্বলের ভিতর ঢুকে মিশানের গা ঘেঁষে শুয়ে রইল। তীব্রর হাত দুটো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, তাই কিছুটা সুযোগের সদ্ব্যবহার করলো। প্রথমে ঠান্ডা হাত দুটো মিশানের পেটের উপর রাখতে চাইল, কিন্তু পরে ভাবলো এটা বাড়াবাড়ি হয়ে যাবে। এরপর আস্তে করে মিশানকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। মিশান তো ঘুমে বিভোর, তাই কোনো সমস্যার সম্মুখীন হতে হলো না। কোনো রকম ঝামেলা ছাড়াই মিশানকে জড়িয়ে ধরতে সক্ষম হলো। কথায় আছে, বসতে দিলে মানুষ শুতে চায়। তীব্রর হয়েছে সেই অবস্থা। একে তো মিশানকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মিশান একটা কোলবালিশ। তার মাঝে মিশানকে জড়িয়ে ধরার সুবাদে কৃতজ্ঞ স্বরূপ কপালে একটা চুমু খেয়ে দিল। আগে যদি জানতাম বউকে জড়িয়ে ঘুমাতে এত মজা না, তাহলে বিয়েটা আরো 10 বছর আগেই করতাম। বউ তো নয়, পুরো শরীর বড় হিটার। গা গরম হতেই চোখ বন্ধ করতেই ঘুমে বিহবল। ভোরবেলা ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে দীপ দৌড়ে ছাদে যায়। মিশান যে দড়ি বেঁধে রেখেছে রেলিংয়ে সেটা সরাতে। মিশান যেহেতু ফিরতে পারেনি, সেহেতু দীপেরই দায়িত্ব সবকিছু আগের মতো গুছিয়ে সেট করে রাখা। 7টার দিকে দীপের বাবা উঠে চা খেতে খেতে যখন ওদের এক্সারসাইজ করতে যাওয়ার জন্য ডেকে পাঠায়, তখন দীপ তাপসিং বেরিয়ে আসে। মিশানকে মিসিং দেখে দীপের বাবা জিজ্ঞাসা করে, মিশান কোথায়? দীপ কনফিডেন্সের সাথে উত্তর দেয়, বাবা, মিশান ঘুম থেকে উঠেছে সেই ভোর 6টায়। আমাকে বলল ওর মাথা খুব যন্ত্রণা করছে, বাইরে দিয়ে হাঁটলে হয়তো ভালো লাগবে, সেই জন্য ও আগে বেরিয়ে গিয়েছে। এতক্ষণ হয়তো ও রমনা ছাড়িয়ে গেছে হাঁটতে হাঁটতে। মাথা কি খুব যন্ত্রণা করছিল? পেন কিলার খাইয়ে দিবে না? এভাবে এই অবস্থায় একা ছাড়া কি ঠিক হয়েছে? বাবা, ও পেন কিলার খেয়ে নিয়েছে, তারপরে বলল ভালো লাগছে না, বাইরে দিয়ে হেঁটে আসবো। আমি ভাবলাম সকালবেলা পরিবেশ, এখন হাঁটলেও মন দিল হালকা লাগবে, তাই বাধা দিলাম না। এভাবে এই অবস্থায় একা ছাড়া কি ঠিক হয়েছে? তুমিও যেতে ওর সাথে। ও কি কাউকে সাথে নিয়ে আর? ঠিক আছে, চলো তাহলে। দীপের উত্তরে সন্দেহজনক কিছু না পেয়ে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে নেয়। সকালবেলা যখন স্বাভাবিক নিয়মে ঘুম ভেঙে যায়, নিজের সাথে ভারী কোনো বস্তু লেগে থাকা অনুভব করলো। মনে হচ্ছে একটা পাথরের খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছে। নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারছে না। মিটমিট করে মিশান চোখ খুলে তাকালো। ভালো মতো ঘুম সরে যাওয়ার পর বুঝতে পারলো ওকে কেউ জাপটে ধরে নিজের সাথে চাপা দিয়ে রেখেছে। হাত কোনো মতে কম্বলের ভেতর থেকে বের করে। মুখের উপর থেকে কম্বল সরাতেই তীব্রর মুখও বেরিয়ে এলো। নিজের সাথে এভাবে তীব্রকে জড়িয়ে থাকতে দেখে মিশান কত অ্যাঙ্গেলে ফাটবে বুঝতে পারছে না। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে তীব্রকে ধাক্কা মারল। মিশানের ধাক্কা খেয়ে তীব্রর ঘুম ভেঙে যায়। মিশানের মুখের দিকে তাকিয়ে দেখে মিশানের চেহারা থেকে রাগে আগুনের তাপ বেরিয়ে আসছে। শুকনা মরিচের মতো লাল হয়ে আছে ওর চেহারা। তীব্রকে কিছু বলবে তার আগেই খেয়াল করলো তীব্রর গায়ে জামা নেই, শুধু প্যান্টটা পরা। মিশান নিজের গায়ের দিকে তাকালো, নিজের জামা কাপড় ঠিক দেখতে পাচ্ছে। আবার পরিস্থিতি দেখে মিশান ঘাবড়ে গেল। মিশান উচ্চস্বরে বলে উঠল, এই সত্যি করে বলেন, কি করেছেন আমার সাথে? আমি তো কিছু করিনি। তাহলে আপনার গায়ের জামা কোথায়? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছিলেন কেন? সোজা উত্তর না দিয়ে তীব্র পেঁচিয়ে উত্তর দিল, মিশনকে উত্তেজিত করার লক্ষ্যে। তুমি তো খুলে দিলে রাতে, আমি তো ইচ্ছে করে খুলিনি। আমি খুলে দিয়েছি? ফাজলামো পেয়েছেন? আমার কাজ নেই খেয়ে দে। সত্যি করে বলেন। বলছি, না হলে গলা টিপে মেরে ফেলবো। আমার কিছু মনে নেই তো, রাতে আমিও মদ খেয়েছিলাম তোমার সাথে। আমি ইচ্ছে করে খাইনি, তুমি জোর করে খাইয়েছো। তারপর কি হয়েছে আমি জানি না তো, আমি যে কিছু করিনি এটা শিওর। আপনাকে দিয়ে বিশ্বাস নেই।
পিল খেতে হবে আমার। অসভ্য লোক। আপনি আমার সাথে এখান থেকে গেছেন কেন? আপনি ইচ্ছে করে এখানে ছিলেন, তাই না? আপনার বদ উদ্দেশ্য যে আগে থেকেই ছিল আমি বুঝতে পেরেছি। এত বড় সর্বনাশ করে দিলেন। মানুষ এত নিমুখ হারাম ক্রিমিনাল হতে পারে জানা ছিল না। কথাগুলো বলতে বলতে মিশন কেঁদে দিল। আরে ওরে, কাঁদছিস কেন তুই? কিছু হয়নি আমাদের মধ্যে। অনেক শীত লাগছিল তাই জড়িয়ে ধরে শুয়েছিলাম, এর বেশি কিছু হয়নি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আপনার গায়ের জামা কই? হ্যাঁ, আরে আমি জামা গায়ে দিয়ে ঘুমোতে পারি না। মিশন কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, না, আমি বিশ্বাস করি না। আপনি কেন এরকম করলেন স্যার? বিয়ে করেছেন বলে আমায় কিনে নিয়েছেন। আমি বা কি করে সব মেনে নিলাম? কাল মদের বোতলে কি মিশিয়েছিলেন বলেন, যার জন্য আমি কিছু টের পাইনি? তীব্র উঠে বসে ধমক দিয়ে বলল। এই মিশাল, কান্না থামা বলছি, কান্না থামা। মিশন কান্না থামালো। তীব্র নরম স্বরে বলল। তোমার শরীর কি ব্যথা করছে? মিশন চোখ মুছতে মুছতে বলল। শরীর? বিছানা থেকে উঠে দেখো, একটু হাঁটো, দেখো শরীর ব্যথা করছে কিনা। মিশন বিছানা ছেড়ে উঠে নড়ে চড়ে বলল। না তো। মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখো মুখে বা গায়ে কোনো লাল বা কালো খয়েরি দাগ আছে কিনা। মর্মটা বুঝিয়ে দিত, তাও হয়তো কিছুটা শান্ত হতো আমার জীবন। সেই সূত্রে আমার সত্যি কিছুই মনে নেই।
স্প্রে করে চোখ ভরা পানি দিয়ে বলে, या खुदा मेरी दोनों बेटी को रक्षा करना, अपना हिफाजत में रखना मेरी दो बेटी को। কাঁদতে কাঁদতে রুমালটা মিশানের নাকে চেপে ধরে মিশান জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে মিশানে নিজেকে তখন ছোট্ট বদ্ধ জায়গায় দেখতে পায়। ভেতরটাতে পুরো অন্ধকার, কোথায় আছে কিচ্ছু বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ছোট্ট বক্সের ভিতর বন্দি আছে। এমন সময় মিশানের গায়ের সাথে লাগানো বেবি ক্যারিয়ার থেকে চিৎকার শুরু করে নিশান। ছোট্ট কয়েক মাসের বাচ্চা এভাবে অন্ধকার দেখলে কাঁদবে, এটাই স্বাভাবিক। এইটুকু ছোট্ট মিশান আরেকটা ছোট বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করবে? বুঝতে পারছে না কি হচ্ছে নিজের সাথে। মাই বা কোথায় গেল? নিশানের কান্না থামাতে গিয়ে মিশান মহা বিপাকে পড়ে গেছে। নিজের কান্না থামাবে নাকি কোলে থাকা ছোট্ট বোনের? বাড়িতে থাকাকালীন নিশান কেঁদে উঠলে মাকে দেখতো নিশানের মুখে ফিডার ধরলে দুধ খেতে খেতে কান্না থেমে ঘুমিয়ে যেত। নিশানও বেশ কয়েকবার শখ করে নিশানকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখন ফিডার পাবে কোথায়? হতভম্ব হয়ে নড়াচড়া করতে গিয়ে পিঠের সাথে একটা ব্যাগ দেখতে পেল। মিশান অন্ধকারে ব্যাগটা খোলার চেষ্টা করলো। একটা চেনে হাতে পড়তেই চেন টান দেয়, আর ব্যাগ খুলে যেতেই কিছু জিনিস গড়িয়ে পড়ল। তার মধ্যে একটা গোল সবুজ রঙের বল ছিল। বলটা মিশানের। এটা একটা বিশেষ বল যা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, আর এখন বলটা অন্ধকারে বেরিয়ে আসে আলো বিচ্ছুরিত করছে। অন্ধকার জায়গাটা সবুজ আলো দিয়ে ভরে গেল। এবার মিশান সবটুকু জায়গা ভালো মতো দেখতে পায় আধো আধো আলোতে। ব্যাগের মধ্যে মা আগেই নিশানের জন্য ফিডারে দুধ রেখে দিয়েছিল। মিশান সেটা দেখতে পেয়ে নিশানের মুখে ফিডার দেয়। খিদের কারণে নিশান এত কান্না করছিল। ফিডার খেতে খেতে আবার ঘুমিয়ে যায় নিশান। নিশান ঘুমিয়ে পড়ার পর মিশান থ হয়ে বসে, বুঝতে পারছে না কোথায় আছে। হঠাৎ এমন পরিস্থিতিতে মিশান পুরোটাই আতঙ্কিত। মায়ের কথার ভাবে মনে হচ্ছিল ওর মা ওদের রেখে কোথাও যাবে, কিন্তু এখন তার উল্টো দেখতে পাচ্ছে। এতটা ভয় আর আতঙ্কে মিশানকে চেপে ধরেছে যে কান্না করতে ভুলে গেছে। মিশানের মা তখন ক্লোরোফর্ম ইউজ করে মিশানকে অজ্ঞান করেছিল, যার রেশ এখনো কিছুটা আছে। মায়ের কথা ভাবতে ভাবতে ব্যাগের সাথে হেলান দিয়ে মিশান ঘুমিয়ে তলিয়ে পড়ে। সকাল 9টার দিকে সাদেক খান কোথাও থেকে ঢাকায় ফিরেন। ওনার পরিধানে সেনাবাহিনীর ইউনিফর্ম। তখন তিনি কর্নেল ছিলেন না মেজর ছিলেন। উনি কর্নেল হয়েছেন বর্তমান থেকে 11 বছর আগে। বাড়ি ফিরে ড্রাইভারকে বলে গাড়ির ডিকি থেকে ব্যাগপত্র বের করতে। গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভিতর ঢুকবে, তখন পেছন থেকে ওনার ড্রাইভার ডাক দিয়ে ওঠে, দাও জামা দুটো দাও, এখনই ধুয়ে দিচ্ছি। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, দাদার কথা বাসি হলে ফলে, তাই না? দাদারাও যে মহাপুরুষ সেরকমটা না, সবসময় যা বলবে তাই ঠিক, তা তো হবে না। আগের দাদা আর বর্তমানে দাদাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। এখনকার দাদাদের মধ্যে ফরমালিনে ভরা। প্যাক প্যাক না করে ভালো মতো জামা দুটো ধুয়ে আয়রন করে রেখো, নিজের হাতে ধোবে। ভুলেও কাজের লোক ইউজ করবে না কিন্তু। ওকে ওকে। তৃপ্তি জামা দুটো নিয়ে যেতে লাগলো। তীব্র নিজের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তৃপ্তি জ্যাকেটের এক সাইড একটু ভারী ভারী ফিল করলো। পকেটে হাত দিয়ে দেখে তীব্রর ওয়ালেট, মোবাইল বের করতে করতে তীব্রকে পেছন থেকে বলল, বাহ ভাইয়া, নতুন ফোন নিলে কবে? বেশ সুন্দর তো, দাম কত পড়লো? তীব্র একটু প্রশ্নবিদ্ধ হলো। নতুন ফোন কোথা থেকে এলো আবার? পেছনে ঘুরতে ঘুরতেই তৃপ্তি মোবাইলের সাইড বাটন ক্লিক করতে লক স্ক্রিনে একটা মেয়ের ছবি ভেসে ওঠে। তীব্রর শেষ রক্ষা হলো না। তীব্র তৃপ্তির হাতে মিশানের ফোন দেখতে পেল। এটা কার ছবি? লক স্ক্রিনে ওয়ালপেপারে দিয়েছো ভাইয়া, বেশ সুন্দর তো। আমার জানা মতে এরকম কোনো নায়িকা নেই, কিন্তু তুমি তো কোনো মেয়ের ছবি ওয়ালে তো দূর, গ্যালারিতে রাখার কথা না। কে এটা ভাইয়া? দাঁতে দাঁত চেপে তীব্র মনে মনে বলল, মিশান সেন্টিকোর মাতাল ফোন এক্সচেঞ্জ করলো কখন? আমি বা কেমন এটা খেয়াল করিনি। এখন কি উত্তর দেবো? তৃপ্তি আবার মাকে ডেকে বলে দেবে না তো? তীব্র হন্তদন্ত করে তৃপ্তির কাছে গিয়ে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তৃপ্তির মনে সন্দেহ জেগে ওঠে। চোখে সন্দেহ নিয়ে তীব্রকে প্রশ্ন করে, কি হলো, এভাবে ফোনটা নিলে কেন? তীব্র দাঁত চেপে রাগ দেখিয়ে বলল, কারো পার্সোনাল জিনিসে পারমিশন ছাড়া হাত দিতে নেই। মানলাম পকেটে ভুলে রেখে চলে যাচ্ছিলাম, তুমি এটা দেখতে পেয়ে বের করেছো, এই অবধি ঠিক আছে, কিন্তু ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাটা একদমই ঠিক না। আর এই যে নতুন ফোন না পুরাতন ফোন, আবার সাইড বাটন ক্লিক করে ভেতরে কি আছে সেটা দেখা, এই দুটো কাজ না দণ্ডনীয় অপরাধ। তুমি ভদ্র মেয়ে হয়েও এমন আতেলের মতো কাজ করতে পারলে? তৃপ্তি কোমরে হাত রেখে ঝগড়াটে স্বরে বলল, মেয়েটাকে বলছো না কেন? এত কিছু আমি জানি না, বুঝি না। কে এই মেয়ে এটা বলো। আমাদের থেকে লুকাচ্ছ কেন? তোমার কি লুকানোর বয়স আছে? মা বাবা কি কেউ বলেছে তোমার পছন্দের কাউকে মানবে না? আরে আশ্চর্য, কি ধাঁচের কথা এগুলো?
বিন্ধুকে সিন্ধুকে সিন্ধুকে গুহা বানানো তোমাদের নারী জাতির স্বভাব। স্বাভাবিক জিনিসকে স্বাভাবিক নিতে পারো না? ঠিক আছে তাই, এখন বলো এই মেয়ে কে? তীব্র উচ্চস্বরে বলল, কিসের মেয়ে? এটা আমার ছবি, ফেস আপ দিয়ে মেয়ে বানিয়ে রেখেছি। ওহ, তাহলে এটা বলো, তোমার নাক তো হুগর নাক, বাজ পাখির ঠোঁটের মতো বাঁকানো, কিন্তু এই মেয়ের নাক তো সোজা লম্বা। এটা তো আমি মেনে নিতে পারছি না। এইটুকু সময় এত কিছু খেয়াল করে ফেলেছে, মহা মুশকিলে পড়লাম তো। তোমার সমস্যা কোথায় তৃপ্তি? মোবাইল দিয়ে এখন কত কিছু করা যায়, ধারণা আছে তোমার? তুমিও তো আমার বোন হয়ে বোচা, এটাকে আমি মেনে নিইনি। তোমার মতো নাক হয়নি বলে খোটা দিলে? দাঁড়াও দেখাচ্ছি মজা। মা, মা। জোরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকতে লাগলো। সৃষ্টিকর্তা যখন কোনো ছেলের উপর নারাজ হন, তখন তার জীবনে এইরকম একটা মন পাঠায়। বিড়বিড় করে কথাটা বলে তীব্র নিজের ঘরে ঢুকে গেল। তৃপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে ডেকেই যাচ্ছে। তীব্র মোবাইলে সাইড বাটনে ক্লিক করতেই লক স্ক্রিনে ভেসে উঠেছে ছবিটা। তীব্র ভেবেছিল মিশানের ছবি ওয়ালে দেওয়া, কিন্তু এটা নিশানের ছবি। কি ছেড়ে কি ভেবেছিল? ছবিটার দিকে তীব্র পলক্ষীনভাবে তাকিয়ে রইল। মেয়েটা মরে গেছে সেই কবে। মৃত মানুষের ছবি দেখলে কম বেশি একটু হলেও বুক কাঁপে। এরকম একটা জীবন্ত ছবি দেখলে তো কথাই নেই। নিশানের মৃত্যুর সেই দৃশ্যটা মনে পড়ে গেল। কতটা নির্মম মৃত্যু ছিল। নিশানকে হসপিটালে নেওয়ার পর ওকে আর দেখা হয়নি। নিশানের লাশ দেখার মতো সাহস বা শক্তি কোনোটাই তীব্রর মধ্যে আসছিল না। নিশান মারা যাওয়ার পর আজ মিশানের মোবাইলে ওর ছবি দেখা হলো। স্ক্রিন অফ করে তীব্র ড্রয়ার থেকে আরেকটা ফোন বের করে ওর ফোনে কল করলো। মিশান তখন সবজির বাজারে সবজি হাতিয়ে হাতিয়ে দেখছে, কিনছে আর ব্যাগে ভরছে। এমন সময় ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে নেয়। একটা বারও খেয়াল করলো না এটা ওর ফোন না, এমনকি নাম্বারটাকে সেটাও দেখলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুই? বাজারে। তুই আমার মোবাইল নিয়ে চলে গেছিস কেন? ইচ্ছে করে এমন করেছিস তাই না? ফোনের ভেতর কিচ্ছু পাবি তো দূর, ওটা লকই তো খুলতে পারবি না। মিশন ধমকেশ্বরে বলল, আরে কি বলছেন? আপনার ফোন আমি নেব কেন? ওরে মাতাল কানা, ভালো মতো তাকিয়ে দেখ, যেটা দিয়ে কথা বলছিস ওটা আমার ফোন, তোর মোবাইল আমার কাছে। মিশন একটু অবাক হয়ে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে এনে দেখে এটা ওর ফোন না, তীব্রর ফোন। এত বড় ভুল করলাম কি করে আমি? একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে খেয়াল করলো লাস্টে যে তীব্রকে রাগ দেখে মিশন বের হচ্ছিল, তখনই ভুলে তালে তালে নিজের ফোনের জায়গায় তীব্রর ফোন পকেটে ভরলো। স্যার, আপনার হোম অ্যাড্রেসটা দিন, আমি বাজার করা হয়ে গেলে মোবাইলটা আপনাকে দিয়ে আসি। মদ খাস তুই? মাতাল আমি তাই না? যেখানে আছিস সেখানে থাক, আমি রহমানকে পাঠাচ্ছি, ওর কাছে ফোনটা দিয়ে দে। আর স্যার, আমার ফোনটাও দিয়ে দিন, হ্যান্ড টু হ্যান্ড। আরে তোর সাহস তো কম না রে, হ্যাঁ? আমার সাথে ডিল করিস? তুই জানিস তোর একটা ভুলের জন্য আমি কত বড় সমস্যায় পড়ে গেছি? সামনে পেলে রে সেন্টি তোকে কি যে করতাম সেটা কেবল আমিই জানি। আপনি আমার বয়কার বা ফালাইতেন। মিশান ফোন কেটে দিয়ে পকেটে ভরে রেখে ওর কাজে মন দিল। তীব্র রহমানকে পাঠিয়ে দেয় মিশনের থেকে মোবাইল এক্সচেঞ্জ করার জন্যে। রহমান এসে মোবাইল বদলে দিয়ে যায়। বেশ কিছুদিন চলে যায়, মিশনের সাথে তীব্র দেখা হয় না। দুজন দুজনের পথে। কিন্তু সেদিন তৃপ্তি মাকে গিয়ে কি বুঝিয়েছে কে জানে। তারপর থেকে বাড়ির সবাই তীব্র থেকে কেমন নজরে যেন তাকিয়ে থাকে। তীব্র বুঝতে পারে এদের মনে কি চলছে। বাড়ির লোকও কিছু বলছে না, হাতে নাতে প্রমাণ নেই বলে। তীব্র লেভেলের পুরুষরা কম বেশি ক্যারেক্টারলেস হয়, সেটা ভেবেই ওকে সন্দেহ নজরে দেখা হচ্ছে। যদি তীব্রর ক্যারেক্টারটা খারাপ পায় বাড়ির লোক, তাহলে এটা তারা স্বাভাবিকভাবে নেবেন না। তীব্রর বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। চাকরি জীবনে উনি কোনো অসামাজিক অবৈধ কাজ করেননি। তার ছেলে হয়ে যদি ক্যারেক্টার খারাপ বের হয়, তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তীব্রকে এরকম প্রখরভাবে সন্দেহ করার কারণ, ম্যাক্সিমাম টাইম তীব্র শেষ রাতে বাড়ি ফিরে, কিছু কিছু রাতে ফিরেও না। কিন্তু তীব্র তো কাজের জন্য বাইরে থাকে, সেটার পরিবারকে কে বোঝাবে? তীব্র কখন কি করে সেটার 100% কেউ জানে না। একমাত্র আব্দুর রহমানই ওর কাজকর্মের 60% জানে। আব্দুর রহমান অনেকটাই বিশ্বস্ত। বডিগার্ড দুদিন পরপর চেঞ্জ করলেও আব্দুর রহমানকে চেঞ্জ করেনি। বিশ্বস্ত হলেও পুরোপুরি ভরসা বিশ্বাস কখনোই করে না তীব্র। ও সবাইকেই সন্দেহের নজরে দেখে। তীব্র ভালো মতোই জানে আব্দুর রহমান চাইলেও কখনো ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। তীব্র যাদের নিজের হাতে রেখে তাদের প্রত্যেককে সিক্রেট ব্ল্যাকমেল করে রাখে। সোজা পথে কাউকেই সে বেছে নেয় না, যেন কোনোভাবেই কেউ বিশ্বাসঘাতকতা করতে না পারে। ভুল করে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি একটাই, সেটা হলো মৃত্যু। সেজন্যই ওর এই পন্থা অবলম্বন করা।
তীব্রর মতে এটা একটা কার্যকরী পন্থা। দুপুর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে বলে বিকালের দিকে তীব্র বাড়ি ফিরে যায়। স্যার, আপনার কি খুব কষ্ট হচ্ছে? ডক্টরের কাছে যাই, চলুন। গাড়ি পুলিশ হসপিটালের দিকে নেব। তীব্রর বডিগার্ড জুয়েল তীব্রর উদ্দেশ্যে পেছনে ঘুরে বলল কথাটা। প্রতি উত্তরে তীব্র বলল, দরকার নেই, ড্রাইভারকে গাড়ি বাড়িতে নিতে বলো। কিন্তু স্যার। তীব্র বিরক্তি দেখিয়ে বলল, তুমি কি আমার থেকে বেশি বোঝো? সরি স্যার। বাড়ির কাছাকাছি যেতে তীব্র গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যায়। জুয়েলও সাথে নেমে আসতে চাইলে তীব্র বারণ করে। ও হেঁটে হেঁটে বাড়িতে যায়। রহমান গাড়ি নিয়ে তীব্রর পেছন পেছন যায়। জুয়েল মনে প্রশ্ন নিয়ে রহমানকে জিজ্ঞাসা করে, ভাই, স্যার সবসময় এরকম খিটখিরে মেজাজে থাকে কেন? ভালো কথাতেও চেতে খালি। উনি এমনই, দেখেন না আমি কথা বলি না বেশি, শুধু জিজ্ঞেস করি কোন দিকে নেব গাড়ি, আর স্যার কিছু বললে হ্যাঁ নাতে উত্তর দেই। আপনিও একই কাজ করবেন। স্যার বেশি কথা বলা পছন্দ করেন না, যে বেশি কথা বলে তাকেই আউট করে দেয়। আমার মতো চুপচাপ নীরব দর্শক হয়ে থাকবেন, তাহলে দেখবেন অল ইজ ওয়েল। স্যারের হাটে ভালো রকম সমস্যা, ডক্টর দেখাচ্ছে না কেন? প্রথমত স্যার কোনো কিছু হলে পুলিশ হসপিটাল ছাড়া অন্য কোথাও ডক্টর দেখায় না, আর ওনার এই রোগের চিকিৎসা এখনও পুলিশ হসপিটালে আসেনি। স্যার একমাত্র ইন্ডিয়াতে দেখান। বেঙ্গালুরের টপ কার্ডিয়াক সার্জন ডক্টর দেবীপ্রসাদ শেট্টি। স্যারের চিকিৎসা শুরু থেকেই উনি করে আসছেন। ও, স্যারের সমস্যাটা কি অনেক বছরের? না, তবে প্রায় 2 বছরের মতো হয়ে আসছে। কয়েকটা বুলেট লেগেছিল বুকে, সেখান থেকেই স্যারের হার্ট বিপর্যয় শুরু হয়, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর ডক্টর দেবীপ্রসাদ শেট্টির জন্যই স্যার সুস্থতার মুখ দেখে। সবাই স্যারের আশা ছেড়েই দিয়েছিল। ওনার হার্ট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ওনার প্রাণ ফিরেছে মেডিকেল মিরাকেলের মতো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, এসব ডিফেন্সের কর্মীদের জীবনে মায়া ছেড়ে দিয়ে মাঠে নামতে হয় কিছু মানুষের নিমক, হারামি ও ক্ষমতার অপব্যবহারের জন্য। এই পেশাগুলোর বদনাম হচ্ছে। তাদের পাপাচারের জন্য সত্যিকারের ত্যাগী নিষ্ঠ মানুষদের কর্মের গুঞ্জন চাপা পড়ে থাকে। স্যার কি হেঁটেই বাড়ি অবধি যাবে? হ্যাঁ, হাটে ব্যথা অনুভব হলে হাঁটাহাঁটি করলে নাকি ব্যথা কমে যায় স্যারের। ও আচ্ছা। তীব্র হেঁটেই বাড়িতে যায়। বাড়ির ভিতরে গিয়ে নিজের ঘরে গেল না, ড্রয়িং রুমে বসে পড়ল। বাড়িতে কাজের লোক আর মা ছাড়া কেউ নেই। আজকে হঠাৎ এত আগে বাড়ি এলে বাবু? কোনো দরকারে এসেছিস? তীব্র কিঞ্চিত অস্থিরতার সাথে উত্তর দিল, না, আজ আর বের হব না। শরীর খারাপ লাগছে বাবু? না, পানি পিপাসা পেয়েছে, এক জগ নরম পানি আনতে বলো। তীব্রর মা নিজেই গিয়ে পানি এনে দিল। তীব্র একটু একটু করে অনেকটুকু পানি খেয়ে নিল। তোর না ডাক্তার দেখানোর ডেট ছিল, এখনো যাচ্ছিস না কেন? যাবো 2-1 মধ্যে, কাজ আছে কিছু, শেষ দিয়েই যাব। মানুষ নিজের প্রতি এতটা অযত্নশীল হয় কি করে কে জানে? যদি বেঁচেই না থাকিস তাহলে কাজ করবি কি করে? দিন নেই রাত নেই, শুধু ছুটাছুটি করতে দাও। পুলিশের চাকরি মানুষ আর করে না। তোর বাবাও তো চাকরি করেছে, তোর থেকে বড় পোস্টেই ছিল, বিয়েও করেছিল অনেক আগে। কই, তাকে তো এত ব্যস্ত দেখিনি। তুই তো বিয়েও করিসনি, অথচ তোর বাবা যখন তোর সমান পোস্টে ছিল তখন তোর বয়স 6 বছর। আমি যখনই হই তখনই তো বাবার প্রমোশন হয়। বাবা তখন এসপি থাকে না, মনে করে দেখো, তোমার হিসেবে ভুল আছে। বাবাও অনেক দেরিতে বিয়ে করেছিল। আমাদের বিয়ের সময় কি তুই ছিলি জানিস? আমাদের থেকে তুই বেশি জানিস। বিয়ের 7.5 বছর পর তুই জন্মেছিস। বিরক্তিকর ভাবে তীব্র বলে ওঠে, একটু চুপ থাকবে? আমার অস্থির লাগছে, নিঃশ্বাস নিতে দাও। কথা বলতে গেলে নিঃশ্বাস নেওয়া হচ্ছে না ঠিক মতো। ওষুধ খেয়েছিস? কিছু শুকনো খাবার দেব? কিছু দরকার হলে বলে দেব, তুমি এখান থেকে যাও প্লিজ। তীব্র মা সরে গেল। তীব্র সোফায় হেলান দিয়ে মাথা উপর দিক করে চোখ বন্ধ করে পায়ের উপর পা তুলে নীরব হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ এভাবেই ঝিম ধরে বসে রইল। এর মধ্যে খেয়াল করলো তৃপ্তি বা ওর বাচ্চা কাচ্চা কারোরই কোনো শব্দ পাচ্ছে না, হয়তো চলে গেছে। আগ্রহ করে আর জিজ্ঞাসা করলো না কিছু, কিন্তু ধারণা ভুল হলো। কিছুক্ষণ পর তৃপ্তি ওর 2 বাচ্চা বাড়িতে আসে। ওদের শব্দ পেয়ে তীব্র চোখ খুলে তাকিয়ে দেখে তৃপ্তির সাথে দীপ্তিও এসেছে। তৃপ্তি আর দীপ্তি দুজনেই সমবয়সী। ওরা যখন হয় ওদের নামটা মিলিয়ে রাখা হয়। একসাথে কোথাও গেলে ওরা বোনের পরিচয় দিত।
দীপ্তি ক্লাস 6 অবধি তৃপ্তির সাথে একই স্কুলে পড়েছে। এরপর দুজনে একসাথে ক্যারেটের জন্য কোচিংও করেছে। দীপ্তি ক্যারেটে চান্স পেলেও তৃপ্তি পায়নি। অনেকদিন পর দুজনার দেখা হয় তৃপ্তি ওকে জোর করে নিজের সাথে বাড়িতে এনেছে। দীপ্তি কোনোভাবেই আসতে চায়নি, কিন্তু তৃপ্তিও নিজের জেদ ছাড়েনি। তৃপ্তি জানে দীপ্তি তীব্রকে পছন্দ করে ছোটবেলা থেকে। দীপ্তি প্রত্যক্ষভাবে প্রকাশ না করলেও তৃপ্তি বুঝে যায়, কিন্তু তীব্রর মাঝে আজ অবধি কোনো কিছু দেখতে পায়নি। তীব্রর মা দীপ্তিকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। অনেকদিন পর দেখা হলো ওর সাথে। মেয়ে হিসেবে ওনার দীপ্তিকে খুব পছন্দ। তীব্র রাজি থাকলে দুবার ভাবতো না ওদের বিয়ে দিতে। দীপ্তিকে দেখে জড়িয়ে ধরে স্বাগতম জানায়। এদিকে তীব্র দীপ্তিকে দেখে চোখ কপালে উঠে যায়। ও ভয় পাচ্ছে তৃপ্তির সাথে যেরকম ভালো সম্পর্ক দীপ্তির, তাতে দীপ্তি ওকে তীব্রর কথা বলে দিয়েছে কিনা কে জানে। এতক্ষণ চুপচাপ থেকে যতটুকু সুস্থতা বোধ করছিল, এখন দীপ্তিকে দেখে হার্টবিট দ্বিগুণ হয়ে গেল। মমো মাসুক এসে তীব্রর ঘাড়ে চড়ে বসলো। বাচ্চা কাচ্চা দুষ্টুমি করে বলেই তীব্র বাচ্চা দেখতে পারে না। বোনের ছেলে মেয়ে বলে মুখ ফুটে কিছু বলতেও পারে না। বড় হলে দু একটা ধমক দেওয়া যেত, কিন্তু ছোট বলে কিছু বলে না। এমনিতেও তীব্রর ভাগনা ভাগ্নি ওকে জ্বালানোর জন্য কাছে পায় না। দীপ্তি তীব্রর বরাবর বসলো। তীব্রর মা তৃপ্তি সবাই ওর পাশে বসে গল্প করতে লাগলো। এদের কথার জ্বালায় খুব বিরক্ত লাগছে তীব্রর, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে বসে আছে চুপচাপ। একটু পর সবার মুখের দিকে তাকিয়ে প্রত্যেকের ভেতরের কথা চোখের মাধ্যমে পড়ে নিচ্ছে, কিন্তু দীপ্তি তীব্রর দিকে খুব একটা তাকাচ্ছে না। যতবার তাকাচ্ছে নিজের অজান্তে। দীপ্তির সামনে নানান রকম খাবার রেখেছে, কিন্তু দীপ্তি শুধুমাত্র চা ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না। দীপ্তি আগে তীব্রর মায়ের হাতে বিরিয়ানি খুব পছন্দ করত। আজ অনেকদিন পর আসায় ওকে জোর করে বিরিয়ানি রান্না করে খাওয়াবে বলে ঠিক করে। কিছুক্ষণ গল্প করে কিচেনে গেল ওর মা। এদিকে তৃপ্তিও কি কারণে যেন একটু নিজের ঘরের দিকে গেল। ড্রয়িং রুমে তীব্র, দীপ্তি আর ওর ভাগ্নি। তীব্র দীপ্তির উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের কি আজ রাস্তায় দেখা হয়েছে? না তো। ও, তৃপ্তি সকালে কল দিয়ে বলেছিল অনেক দিন ধরে দেখা হয় না আমাদের, তাই আজ দেখা করতে। সেই জন্য ঘুরতে বেরিয়েছিলাম আমরা। ঘোরাঘুরি শেষ করে বাড়ি চলে যাব, তখন ও আমাকে জোর করে নিয়ে এলো এখানে। এসেছো, ভালো করেছো। মা তোমাকে অনেক মিস করে। মাঝে মাঝে আসতেই পারো। মা একাই থাকে, ওই একমাত্র তৃপ্তির মায়ের কথা বলার মানুষ। তাহলে তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? একটা বিয়ে করলে তোমার বউ আন্টির সাথে সময় কাটাতে পারবে। বিয়ে করব সময় হলে। এখনো সময় হয়নি? না। প্রেম তো করছো, বিয়ে করতে সমস্যা কি? এমন না যে মেয়ে পাচ্ছ না। ওটাই সমস্যা, যার সাথে প্রেম করি সেই বিয়ে করতে রাজি না। বিয়ের জন্য আরো সময় লাগবে। তোমার গার্লফ্রেন্ড কি করে? সেনাবাহিনীতে ছিল। এখন নেই? না, বাদ দিয়েছে। তুমি কি চাকরিটা ছেড়ে দিতে বলছো? ওই রকমই, মেয়ে মানুষ চাকরি করে কি করবে? আমার টাকা দিয়েই চলবে। দীপ্তি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো, তোমাদের মানিয়েছে ভালো। তোমার গার্লফ্রেন্ড তোমার মতোই লম্বা, শুধু একটু বেশি শোক না, তবে দেখতে মাশাআল্লাহ। থ্যাঙ্কস। সেনাবাহিনীতে যাওয়ার আগে ওর স্বাস্থ্য ভালোই ছিল। ওহ, বুঝেছি। দীপ্তি চুপ হয়ে গেল। তীব্রও চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর তীব্র দীপ্তিকে আবারও বলল, দীপ্তি, হুম। তুমি কি আমার প্রেমের কথা তৃপ্তিকে বলেছো কিছু? কই না তো। ও, থ্যাঙ্কস। ওকে বলো না কিছু, আমার মাকেও না। তোমার বাড়ির লোক জানে না তোমার প্রেমের কথা? না। শুধু কেন? বুঝেছি তোমার সমস্যাটা। আচ্ছা, আমি উঠি তাহলে, কেমন? কাজ আছে আমার। বাইরে যাবে? না, ঘরে যাব। সামান্য একটা প্রশ্নের জন্য তীব্র এতক্ষণ অপেক্ষা করছিল সুযোগের জন্য। দুদিন ধরে ড্রিঙ্কস একদমই করতে পারছে না মিশান। গায়ে হালকা জ্বর, ড্রিঙ্ক করলেই বমি এসে যাচ্ছে, যার ফলে রাতে ঘুমাতেও পারছে না। দু চোখের পাতা এক করলে অতীত এসে জড়ো হচ্ছে, বারবার ছিটকে উঠছে। সময় খুবই খারাপ কাটছে। স্বপ্নে অনেক কেঁদেছে, যার জন্য চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ওয়ালের সাথে হেলান দিয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে আছে। শরীরটা কাঁপছে। একটু পরপর চিৎকার দিয়ে উঠলে মামি দৌড়ে আসে বলে মিশানের ভিতর গিল্টি ফিল হয়। না চাইতেও বাড়ির লোকদের ঘুমে বিরক্ত করছে, তাই দরজা আটকে দিয়ে রেখেছে। এমন সময় তীব্র ফোন বের করে বের হতে বলে। মিশান জামার উপর জ্যাকেট পরে একটা চাদর মুড়িয়ে বেরিয়ে গেল। রাস্তার নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে বের হয়, গাড়ির উপর বসে বসে সিগারেট টানছে। মিশান বাড়ি থেকে বেরিয়ে তীব্রর কাছে আসে। কি বলুন বলুন। বসো, তারপর বলছি। মিশান তীব্রর পাশে বসতে যাবে, তীব্র বলে ওঠে, দাঁড়াও, আগে বসো না। গাড়ির ভেতর দেখো বোতল আছে কিনা, তারপরে বসো।
মিশন উত্তর না দিয়ে তীব্রর পাশে বসলো। কি হলো, আমার কথা শুনতে পাওনি? খাবো না। ভালো হয়ে গেলে নাকি অসুস্থ? কোনোটাই না, ভালো লাগছে না। সানগ্লাস খোলো, মাস্ক তো পরেই আছো। না তো, আপনার প্রবলেম হবে না তো? আমার প্রবলেম তো আগে থেকেই, যাতে অন্য কোনো প্রবলেম না হয় সেই জন্য সানগ্লাস পরে থাকতে বলি। মিশন মাথা নিচু করে নরম স্বরে বলল, আমার চোখটা কি দেখতে অনেক বাজে? না, বাজে না ঠিক, কিন্তু তোমার চোখ আমার ভালো লাগে না। ও। তীব্র ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিশনের চোখের দিকে ধরতেই মিশন চোখ বন্ধ করে নেয়। চোখটা কেমন লাল হয়ে আছে, ড্রিঙ্কস ছেড়ে ড্রাগস ধরলে নাকি? তীব্র আবারও কড়া স্বরে বলল, এই মিশন, ওয়ার্নিং দিচ্ছি, ড্রিঙ্ক করো, সেটা মেনে নিয়েছি বলে ভেবো না ড্রাগস নেওয়া মেনে নেবো। তোমাকে কি পরিমাণ স্পেস দিয়েছি ধারণা আছে তোমার? আরে কি সব বলছেন? ওসব আমি নিই না। চোখ লাল দেখাচ্ছে কারণ আমার ঘুম আসছে, কিন্তু ঘুমোতে পারছি না। তীব্রর জ্যাকেটের পকেট থেকে একটা বক্স বের করে মিশনকে দিল। বক্সটা র্যাপিং করা। নাও। কি এটা? খুলে দেখলে কি চোখ খুলে পড়ে যাবে? মিশন কিছু না বলে কিছুক্ষণ নীরব হয়ে রইল। বক্সটা সাইজে ছোট হলেও অনেকটা ভারী। বুঝতে পারছে না কি এটায়, কিছুটা আন্দাজও করতে পারছে। ভেতরে আগ্রহ নিয়ে র্যাপিং পেপার খুলতে লাগলো। র্যাপিং পেপার আলাদা করে বক্সটা বের করে খুলে দেখলো ভেতরে জিনিসটা দেখে চোখ জলজল করছে মিশনের। তীব্রকে কৃতজ্ঞতা স্বরূপ বলল, থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না জিনিসটা দিয়ে কত বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তীব্র গম্ভীর মেজাজ দেখিয়ে বলল, ওভার অ্যাক্টিং বাদ দাও। ওভার অ্যাক্টিং আমি করলে আপনিও করছেন। তীব্র চোখ গরম করে তাকালো। তেজ দেখাবেন না স্যার, বিষয়টা আমি ক্লিয়ার করছি। আপনার প্রেজেন্টেশন যেরকম, আমার রিয়েকশনও তেমন। সামান্য কটা বুলেট একটা সুন্দর বক্সে করে এনেছেন, ভালো কথা। এটা র্যাপিং করার কোনো মানে হয়? র্যাগিং করা যথেষ্ট উদ্দেশ্য আছে, জার্কিং করা যথেষ্ট উদ্দেশ্য আছে। তুমি বুলেট যেভাবে শেষ করো তাতে মনে হয় রেশনের ডাল ভাত। বুলেটগুলো যে আমার বেতন আর ঘুষের টাকা সব মিলিয়ে কিনতে হয় সেটা বোঝানোর জন্য এই জার্পিং করা হয়েছে। হাওয়ায় গা ভাসিয়ে খাও তো বোঝো না টাকা কামাই করা কত ধার। 15টা বুলেট যেন অন্তত পক্ষে 2 মাস যায়। আগামী 2 মাসে আমি এর দায়িত্ব নিতে পারবো না। ফুরিয়ে গেলে নিজে নিজে কিনে নিও। এসপিদের আবার টাকার অভাব হয় কি করে? টাকায় পকেট ভরা ছাড়া এদের আর কি কোনো কাজ আছে নাকি? পুরো পেট ভাসিয়ে বসে থাকবে চেয়ারে আর বড় বড় ডিল সাইন করবে। ওদিকে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড যা যা আছে সব ফুলে ফুলে উঠবে। মিশনের কথায় তীব্র ক্ষিপ্ত না হয়ে লম্বা হতাশাময় শ্বাস ছেড়ে বলল, আরে না না রে মিশান, আজকে আর ঝগড়া করবো না, ঝগড়ার মুড নেই আজ। মরণ ব্যাধি ধরেছে নাকি? শুনেছি মৃত্যুর আগে মানুষ ভালো হয়ে যায়। আপনার কথার মধ্যে ভালো ভালো আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই রকমই। মিশনী আর কি ছলে বলল, দোয়া করি পরকালে আপনার প্রাপ্য শাস্তিগুলো পান। কাল তোমার মামা মামি থেকে পারমিশন নিয়ে বের হতে পারবে 2-4 দিনের জন্য? একটা জায়গায় যাব, বাসায় ম্যানেজ করে বিকেল 4টার আগে এয়ারপোর্ট এসে পড়ো। রহমান টিকিট দিয়ে দেবে, সোজা প্লেনে গিয়ে বসে থাকবে। সো প্লেনের ভেতর আমাদের দেখা হচ্ছে। কোথায় যাব? তীব্র রহস্য মাখা হাসি দিয়ে মিশনের মুখের দিকে তাকিয়ে বলল, পাকিস্তান। পাকিস্তান কেন? তোমার মা বাবাকে খুঁজতে। মিশন চোখ কুচকে বলল, কে আপনি? সত্যি করে বলুন তো। মানুষ, আরেকটা পরিচয় আছে বলবো? কি? তোমার জামাই। কথাটা বলেই তীব্র কিটকিটে হাসি দিল। মিশন নাক ফুলিয়ে দাঁত চেপে বলল, পিস্তলটার সাথে আনিনি, না হলে এই বুলেট সবগুলো আপনার পেটে ঢুকিয়ে দিতাম। আচ্ছা, আনন্দি যখন আফসোস করে প্যারা নিও না, বাড়ি চলে যাও, কাল সময় মতো এসে পড়ো। আমি যাব না কোথাও। তীব্র কড়া স্বরে বলল। আমি অপেক্ষা করতে পারবো না, প্লেনে উঠে যেন দেখতে পাই। তীব্র গাড়ি থেকে নেমে শরীর মুচড়ে দাঁড়িয়ে বলল, যাও, বাড়ি যাও, এগিয়ে দিয়ে আসবো। না, দরকার নেই, বাড়ি যাব না, এখন হাঁটবো। তীব্র মিশনের দিকে তাকিয়ে রইল। মিশনকে একটু রুগ্ন দেখাচ্ছে। মিশনের কপালে তীব্রর হাত চেপে ধরল। তীব্রর হাত ঠান্ডা ছিল বলে মিশন একটু কাঁপুনি দিয়ে ওঠে। জ্বর খুব একটা আসেনি, এটাকে জ্বর বলে না কেউ, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ। মিশন স্লিপ মেরে গাড়ির উপর থেকে নেমে পড়ে। এগিয়ে দিয়ে আসবো? দরকার নেই, একাই এসছি, একাই যেতে পারবো। মিশন তীব্রকে পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় ঘুরে দাঁড়ালো। তীব্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার? বলো।
সত্যি করে বলুন না, আপনি কি করে এত কিছু জানেন আমার সম্পর্কে? তুমি কুয়েত থাকাকালীন আমি আর নিশান অনেক ঘুরেছি, তখন নিশানের থেকে জানতে পেরেছি আর কি। কই, নিঃশান্ত আমায় কখনো বলেনি ও আপনার সাথে ঘুরেছে। তুমি তো আমাকে দেখতে পারো না, তোমাকে বললে তুমি যদি রাগ করো, তাই বলিনি। মিশান তীব্রকে আর কোনো প্রশ্ন করলো না। আনমনে হাঁটতে হাঁটতে দূরের কুয়ার সাথে মিলিয়ে গেল। তীব্র কথাগুলো মিশানের প্রশ্ন থামানোর জন্য বলেছে। মিশানের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, কিন্তু প্রশ্ন করল না। হতে পারে নিশান তীব্রর সাথে ঘোরাফেরা করেছে, কিন্তু মিশানের অতীত সম্পর্কে স্বয়ং নিশানও অবগত নয়। নিশান জানতো দীপের বাবা মা ওর আপন মামা মামি, আর ওর বাবা মা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। যদিও ওদের রহস্যময় অতীতটা নিশান জানতো, তাহলে বারবার সে বিষয় নিয়ে নিশান নানা রকম প্রশ্ন মিশানকে করত। আর মিশান না চাইতেও বারবার অতীতে ডুবে যেত, পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। সেসব কিছু বিচার করে দীপের বাবা মা, দীপ, মিশান সবাই মিলে অতীতের অংশটুকু নিশানের থেকে হাইড করে নতুন করে গল্প সাজিয়ে বলেছে। তীব্রর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, যার জন্য ও মিশানের ব্যাপারে এত কিছু জানে। মিশান তীব্রর ব্যাপারটা মাথায় নিতে পারছে না। কিছু একটা কানেকশন আছে তীব্রর সাথে মিশানের অতীতের, কিন্তু কি সেই কানেকশন সেটাই মাথায় ধরছে না। এতগুলো দিন তীব্রর সাথে পরিচয়, অথচ মিশান তীব্র সম্পর্কে কিচ্ছুই জানে না। যতবার তীব্রকে ফলো করে ওর ব্যাপারে জানার চেষ্টা করেছে, ততবারই তীব্রর কাছে ধরা খেয়ে তীব্রর বাড়ির ঠিকানা জানার জন্যও চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনোভাবেই পারেনি সেটা। তীব্র কিভাবে যেন সব বুঝে যায়। সকালবেলা ঘরের ভিতর রাউন্ড দিতে দিতে দাঁত ব্রাশ করছে, এমন সময় তীব্রর ফোনে কল আসে। তীব্র ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে এসবি থেকে কল এসেছে। নাম্বারটা মোশাররফ স্যারের। মোবাইলটা রেখে বেসিনের সামনে গিয়ে কুলকুচি করে হাত মুখ ধুয়ে আসে। টাওয়েল দিয়ে মুখ মুছার সময় আবারও ফোনের রিং হলো। এবার ফোন হাতে নিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তীব্র, কেমন আছো? আপনার ফোন রিসিভ করার আগেও ভালো ছিলাম, এখন কেমন আছি বলতে পারলাম না, তবে আপনার কলটা কেটে দেওয়ার পর বুঝতে পারবো যে কেমন আছি। রেগে আছো এখনো? রেগে থাকবো কেন স্যার? কতদিন হয়ে গেল এসব থেকে চলে গেছো, একটা বার এসে দেখা তো করো নাই, খোঁজ খবরও নাও না। স্যার, আপনার মেয়ে আমার মায়ের ছেলের বউ না যে উইদাউট এনি রিজন আপনাদের খোঁজ খবর নিতে যাব। তীব্র, তুমি ছেলে ও মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু একটা মেয়ের স্বামী হিসেবে কখনোই ভালো হতে পারবে না। সেরকম সম্ভাবনা থাকলে আমি অবশ্যই আমার মেয়েকে তোমার সাথে দেওয়ার চিন্তা করতাম। কেন স্যার, আমাকে কি এতটাই ফিজিক্যালি আনফিট লাগে? বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারবো না? আমি সেরকম কিছু বলিনি, তুমি যথেষ্ট ফিট সব দিক দিয়ে। শুধু শারীরিক সামর্থ্য আর আর্থিক সামর্থ্য থাকলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না। ব্যবহারেরও ব্যাপার স্যাপার আছে। মেয়ে মানুষ অত্যন্ত নমনীয় মেজাজের, এরা একটুতেই আবেগপ্রবণ হয়ে পড়ে। তোমার যে ব্যাপারে অনুমান, তাতে তোমাকে যে বিয়ে করবে তার কাঁদতে কাঁদতে জীবন পার হয়ে যাবে। তীব্র নরম স্বরে বলল, কি যে বলেন না স্যার, এতটা নিকৃষ্ট না আমি। বউকে যথেষ্ট আদর করব, আপনার মেয়েকে দিয়েই দেখেন। আমার দিন এতটাও খারাপ আসেনি যে তোমার কাছে আমার মেয়েকে দিব। স্যার, চেতেন কেন? ব্যাপারটা ভেবে দেখুন না। আপনার মেয়ের আগের কোনো প্রেম থাকলেও সমস্যা নেই আমার। আপনি চাইলে আপনার সম্পর্কটা জামাই শ্বশুর সম্পর্কে বদলাতে পারে। বিশ্বাস করুন স্যার, আমি শুধু আপনার মেয়ে না, আপনার সাথেও ভালো ব্যবহার করব। তীব্র, ওসব কথা রাখো, এখন কাজের কথায় আসো। ওকে স্যার, একটা প্রশ্ন স্যার, আপনার মেয়ের এলএলবিটা কি এখনো কমপ্লিট হয়নি? একটা ব্যাপার ভেবে দেখুন স্যার, আপনার মেয়ের সাথে ঝগড়া লাগলে জমবে ভালো। সেও তর্কের উপর শিক্ষাগত ডিগ্রিধারী, আমিও প্র্যাকটিক্যালি ডিগ্রিধারী। বেশ মাখো সম্পর্ক, জমে যাবে স্যার। উপোস তীব্র, তুমি থামো একটু, কাজের কথায় আসো প্লিজ। কাজ কিসের স্যার? আপনার সাথে তো এখন কোনো কাজ নেই। আপনি কি আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেননি? মোশাররফ স্যার অনুনয়ের স্বরে বলতে লাগলো। তীব্র, একটু অফিসে আসতে পারবে? দরকার ছিল খুব। ইনাবাদ, তীব্রর কাছে কেউ দরকার ছাড়া আসে না। যারা দরকার ছাড়া আসে তাদেরকে তীব্র পছন্দ করে না। কিন্তু স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি বাংলাদেশে নেই। তীব্র, বাংলাদেশের সিম দিয়ে অন্য কোনো দেশ থেকে কথা বলা যায় না। স্যার, আমি বাংলাদেশের বাইরে সীমানাতে আছি, বর্ডারের কাছে। ওপাশে টাওয়ার থেকে সিমের সিগন্যাল পাচ্ছে, তাই এখনো কথা বলা যাচ্ছে। 2-1 সেকেন্ডেই হয়তো কলটা কেটে যাবে। ডক্টর দেখাতে কর্ণাটক যাচ্ছি। প্লিজ তীব্র, একটু দেখা করো, বেশি সময় নিব না তোমার। তুমি যদি এয়ারপোর্টে থাকো, ফ্লাইট ক্যান্সেল করে আসো, পরবর্তী ফ্লাইটে যাওয়ার টিকিট আমি দেব। ঠিক আছে, আপনি টিকিটের ব্যবস্থা করুন, আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি। থ্যাঙ্কস তীব্র, আসো, আমি এক্ষুনি তোমার জন্য পরের ফ্লাইটের টিকিট কাটিয়ে রাখছি। তীব্র ফোন কেটে দিয়ে বাঁকা হাসি দিল। ওয়াল ক্যাবিনেট থেকে কয়েকটা জামা বের করে আর মেডিকেল পেপারসগুলো একটা ট্রলিতে ভরে নিল। রেডি হয়ে একেবারে বেরিয়ে গেল।
এসবিআর অফিস থেকে বের হয়ে নিজের অফিসে যাবে, সেখান থেকে এয়ারপোর্টে যাবে। বলুন স্যার, কি এমন মহামারী প্রয়োজন পড়লো আমাকে? মোশাররফ হোসেন স্যার মাথা নিচু করে কলম ঘোরাতে ঘোরাতে বলল, তীব্র, গেছো তো গেছো, একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করলে না? ডিপার্টমেন্ট কিছুই করতে পারছে না তোমাকে ছাড়া। ইরফান শেখ শুধু মুখে চপচপ করতে পারে, ওনার কাজের কোনো আওয়াজ নেই। মার্ডারের সংখ্যা কি বেড়ে গেছে স্যার? না, সেরকম কোনো খোঁজ খবর পাচ্ছি না। কিলার বেঁচে আছে নাকি আত্মগোপন করেছে ঠিক বুঝতে পারছি না। যদি আত্মগোপন করে থাকে তবে সে কঠিনভাবে আহত। সে হয়তো আমাদের আশেপাশেই লুকিয়ে আছে। আর যাই হোক, বাংলাদেশের বাইরে যেতে পারেনি। আমরা যদি ভালো মতো চেষ্টা করি তাহলে হয়তো খুব সহজেই পেয়ে যাব। ঘোড়ার ডিম পাবেন কিন্তু কিলার পাবেন না স্যার। সে বান্দা আত্মগোপন করার বান্দা না, আপনাদের মাঝেই ঘুরেফেরা করছে। আর জানও শক্ত আছে, এত সহজে তো মরবে না। কি ভাবছো তীব্র? ভাবছি আপনারা সবাই উঠে পড়ে লাগুন। মানে ওই যে কথায় আছে না, আদা জল খেয়ে লাগা, ব্যাপারটা অবশ্যই এইরকম। আদা জল খেয়ে লেগে পড়ুন। এইভাবে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে বসে ভাবলে কিছুই হবে না স্যার। চেয়ার ছেড়ে দাঁড়াতে হবে, তারপর কোমর বেঁধে ছুটতে হবে। ডিআইজি স্যার তীব্রর কথায় মাইন্ড না করে নিজেকে শান্ত রেখে তীব্রর দিকে ঝুঁকে হাতের উপর হাত রাখলো। তীব্র, প্লিজ বাবা, তুমিই পারো এই বিপদ থেকে রক্ষা করতে। অ্যাডিশনাল আইজি স্যার আমাকে বারবার জোর দিয়ে বলছে তোমাকে কনভিন্স করতে। আর আইজি স্যার তো জানেই না আমরা সামান্য একটা কিলারকে ধরতে এত হিমশিম খাচ্ছি। অ্যাডিশনাল আইজি স্যার ওনাকে কোনো মতে 7-5 বুঝিয়ে চুপ রেখেছে। বাঙালি ছোটোখাটো ভুলেই ধরা খায়। এই সামান্য একটা কেসের জন্য শেষকালে আবার সাসপেন্ড হয়ে না বসি। আর একটা বছর পরেই আমার পেনশন। সবাই আমার ওপর চাপ দিচ্ছে তোমাকে বোঝানোর জন্য, কারণ তোমার সাথে আমার সম্পর্কটা ভালো। সবাই জানে তোমাকে আমি ভালো কনভিন্স করতে পারি। তীব্র মোশাররফ হোসেন স্যারের দিকে তাকিয়ে তুচ্ছ হেসে বলল, আপনার সাথে আমার ভালো সম্পর্ক স্যার। অবশেষে আপনার মেয়েকে আমার কাছে দিতে রাজি হয়েই গেলেন। তীব্র, প্লিজ আর কি করো না। আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক? আমি বলেছি আপনি চাইলে আমাদের সম্পর্কটা জামাই শ্বশুরে রূপান্তরিত হতে পারে। মোশাররফ হোসেন নার্ভাস মুডে তীব্রকে বলল, তীব্র প্লিজ, এখানে আমার মেয়েকে টেনো না। স্যার আপনি আমার সিনিয়র, কেন আমাকে তেল মেরে রিকোয়েস্ট করেন? আপনি করবেন অর্ডার। গাম্ভীর্যপূর্ণ স্বরে আমার দিকে চোখ গরম করে ভারী গলায় বলবেন, তীব্র, ইটস অ্যান অর্ডার। এটা তোমাকে করতেই হবে, করতে হবে মানে করতেই হবে। আমি আপনাদের ওই গরম দৃষ্টির দিকে চোখ ফেলে ভয়ে কাঁপতে থাকবো। চাকরি ছুটে যাওয়ার ভয়ে আমি আপনাদের কথায় নাচবো। তা না করে কি প্লিজ প্লিজ করছেন? কি এমন রহস্য লুকায়িত আছে স্যার, যার জন্য আপনারা সিনিয়র আমাকে অর্ডার না করে রিকোয়েস্ট করেন? তীব্র, এমন করে বলো না। তোমার বাবা একসময় আমাদের সিনিয়র ছিলেন। প্রমোশনের জন্য পরীক্ষা দিলে উনি এতদিন আমাদের উপরে থাকতেন। মিনিমাম তাকে আমরা অ্যাডিশনাল আইজি স্যারের স্থানে দেখতাম, কিন্তু উনি অ্যাডিশনাল ডিআইজি অবধি রয়ে গেলেন। উল্টো নিজের পেনশনের আবেদন করে ফেললেন। তুমি আমাদের নিজেদের ছেলের মতো। তোমার সাথে কি জোড়াজুড়ির সম্পর্ক? আমারও একটা ছেলে আছে, ও হতে পারে তোমার থেকে ছোট, কিন্তু তুমিও আমার ছেলের মতোই। ও আচ্ছা, আপনার নিজের ছেলেকে কি যখন তখন বিপদের মুখে ফেলে দেন? মোশাররফ স্যারকে থামিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে তীব্র কিছু একটা ভাবতে লাগলো। এরপর ঠান্ডা মেজাজে বলল, ঠিক আছে স্যার, আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি আমাকে নাচানোর। তীব্রর কথা শুনে ওনার মুখে হাসি ফুটল। উনি কিছু বলার আগে তীব্র বলে উঠল, তবে আমার একটা শর্ত আছে। আমার যে পেপারসগুলো আপনারা সিনিয়র আর সিন্ধুকে ভরে রেখেছেন সেখান থেকে বের করে আমাকে দিয়ে দিন। আমি প্রমিস করছি যা বলবেন তাই করব। মোশাররফ হোসেন হতাশাময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তীব্র, এটা হয়তো কখনোই সম্ভব হবে না। কাজটা তোমার বাবার বুদ্ধিতে করা হয়েছিল ঠিকই, এখন তোমার বাবা বললেও ওগুলো ফেরত দেওয়া সম্ভব না। পেপারগুলো আইজি স্যারের কাছে সুরক্ষিত অবস্থায় আছে। তাহলে আর কি, আপনারা আপনাদের পথ দেখুন, আমি আমারটা। এনিওয়ে আমার লেট হয়ে যাচ্ছে স্যার, এক জায়গায় যেতে হবে। ব্যাপারটা ভেবে দেখো তীব্র, তুমি চাইলে তোমার প্রমোশনের ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ স্যার, কিন্তু দরকার নেই। উঠি আজকে, বেঁচে থাকলে আবার দেখা হবে। তীব্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটু অপেক্ষা করো, তোমার 12টা ফ্লাইটের টিকিট কাটা আসছে, এসে পড়েছে প্রায়। দরকার নেই স্যার, আমার ফ্লাইট বিকেল 5টায়, আর টিকিটও কাটা আছে। আসি, আমার অফিস যেতে হবে। হ্যালো হাফেজ। অফিস থেকে তীব্র বেরিয়ে গেল। এয়ারপোর্টে এসে সমস্ত ফর্মালিটি পালন করে প্লেনে উঠে যায়। তীব্রর আগে মিশান জায়গা মতো উপস্থিত। জিন্স টাইপের একটা হুডি পরে আছে, চোখে লাল রঙের সানগ্লাস। তীব্র দুষ্টুমি করেই নাকি রিয়েল মুডে ব্লাশিং মুডে নিজের চোখ থেকে সানগ্লাস খুলে মিশানের দিকে তাকিয়ে আছে। দাঁড়িয়েই থাকবেন, বসবেন না? তীব্র মৃদু হেসে বসতে বসতে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। ঠোঁটে একটু লিপস্টিক লাগাতে পারলে না, দেখতে আরোই মায়াবী লাগতো। মিশন ভ্রু বাঁকিয়ে তীব্রর দিকে তির্যকভাবে তাকিয়ে রইল। আমি কি 18+ কোনো কথা বলেছি? আমরা ইন্ডিয়া কেন যাচ্ছি?
হানিমুন করতে? সোজা কথা কি আপনার থেকে আশা করা যাবে না? আমরা ইন্ডিয়া ল্যান্ড করে ঝগড়া করছি। এখানে যারা আছে সবাই ভদ্রলোক, সিন ক্রিয়েট করাটা মানাবে না ঠিক। পুরো জার্নিতে মিশন একটা কথাও বলল না। মিশন তীব্রের উপর যতই ক্ষিপ্ত হোক, তীব্র যখন যা বলে তাই করে। কারণ তীব্র আর যাই হোক কোনো উদ্দেশ্য ছাড়া মিশনকে ডাকে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হলো ওর সাথে এই কারণেই। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করতে ওরা নিকটবর্তী একটা হোটেলে আসে। যেহেতু তীব্রর এখানে প্রায়ই আসতে হয়, তাই এখানকার হোটেল ও গাইড পরিচিত ছিল। এক প্রকার রেগুলার কাস্টমার বলা যায় ওকে। একটা রুম বুক করায় মিশন অনেকটা ক্ষিপ্ত হলো তীব্রর উপর, কিন্তু কিছুক্ষণ পরেই মুড ঠিক হলো। রুমে দুটো সিঙ্গেল বেড ছিল। পরের দিন তীব্র মিশনকে হোটেলে রেখে একাই হসপিটালে চলে যেতে নেয়। একা একা থাকতে হবে ভেবে মিশন তীব্রর সাথেই গেল। তীব্র ডক্টরের চেম্বারে ঢোকার পর মিশন ওয়েটিং রুমে বসে থাকে। যেহেতু দুজনের দুরকম ভাষা, তীব্র আর ডক্টর ইংরেজিতে কথোপকথন করছেন। কয়েকটা টেস্ট দেওয়ার পর সেগুলোর রিপোর্ট নিয়ে ডক্টরের সামনে বসে আছে। ডক্টর রিপোর্ট দেখছেন। মিস্টার তীব্র, আপনার রুটিনের সব কিছুই ঠিক আছে, বাট 3টি কারণে আপনার অবনতি ঠেকছে না। সিগারেট আর রাত জাগার কারণে কোনো ইমপ্রুভ তো হচ্ছে নাই, আর ঔষধের অনিয়মের জন্য অবনতি হচ্ছে। বুঝতে পারছি আপনার ঘুম না হওয়ার কারণটা, এমনকি সিগারেট খাওয়ার কারণটাও। স্যার, আমি আগে থেকে সিগারেট এখন অনেক কম খাই তো, আর কিছুদিনের মধ্যেই বাদ দিয়ে দেবো। সব কিছুই তো সময় সাপেক্ষ। তা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না আপনি ওষুধটা ঠিক মতো খাচ্ছেন। ওষুধ ঠিক মতো না খেলে তো আমি কিছু করতে পারবো না। আপনি আমার সাথেও ঠিক সময় দেখা করেন না। আপনার আসার কথা ছিল আরও 45 দিন আগে। আপনি এলেন কবে? কাজে চাপে থাকি স্যার, যার জন্য নিজের দিকে সময় দেওয়ার কথা মনেই থাকে না। আপনি আত্মবিশ্বাসী ঠিকই, কিন্তু জীবনের মায়াটা খুব কম, নেই বললেই চলে। হতে পারে। ডক্টর প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, আপনাকে যে ডক্টর শ্রীনারায়ণকে দেখাতে বলেছিলাম, দেখিয়েছিলেন? না, আজই দেখাবো। আপনার ওয়াইফ এসেছেন? হ্যাঁ। দুজনই দেখিয়ে নিন তাহলে। আর আমি এবার স্ট্রিট অর্ডার দিচ্ছি, আগামী 3 মাস এই ওষুধগুলো রেগুলার খাবেন। একদম অনিয়ম করা যাবে না। কাটায় কাটায় 3 মাস পর আসবেন, একদিন আগেও না পরেও না। পরের বার যদি অনিয়ম করেন তাহলে বাসার আসা বাদ দিন। এবার অনিয়ম করার কারণে শুধু বুকে ব্যথা দেখা দিয়েছে। নেক্সট টাইমে কি হয় বুঝবেন হারে হারে। তাই দয়া করে আমার কথা রাখেন। ওকে স্যার। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আর আমি এখান থেকে ডক্টর শ্রীনারায়ণকে জানিয়ে দিচ্ছি, উনি যে সময় দেখা করতে বলে দেখা করে নেবেন। ও চেষ্টা করবে আপনার সর্বোচ্চ সহযোগিতা করার। শ্রীনারায়ণ আমার বন্ধু, আর আপনি আমার রেগুলার পেশেন্ট। আপনার সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা আমার দায়িত্ব। জি ধন্যবাদ স্যার, উঠি তাহলে। দেশে ফেরার আগে দেখা করে যাবেন। আমি তো এখন ব্যস্ত, তাই বলছি না। নেক্সট টাইমে আপনার ওয়াইফকে সাথে নিয়ে আসবেন। শিওর স্যার। তীব্র উঠে বেরিয়ে গেল। মিশন বাইরে চেয়ারে বসে একটা ছোট্ট পিচ্চির সঙ্গে খেলা করছে। তীব্র মিশনের পাশে বসলো। হয়ে গেছে আপনার? আবার সন্ধ্যাবেলা আসতে হবে। হো হো। চলো তাহলে হোটেল ফেরা যাক। আবার আসতে হবে তো, এতক্ষণ এখানে বসে থাকাটাও সম্ভব না। মিশন বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে তীব্রর সাথে চলে যায়। আবারও সন্ধ্যাবেলা আসে ডাক্তার শ্রীনারায়ণের শরণাপন্ন হতে। মিশন ওয়েটিং রুমে বসবে তখন তীব্র বলে ওঠে, বসো না, আমার সাথে ভেতরে চলো। ভেতরে গেল? পেশেন্ট আপনি, আমি কি করব? আমরা দুজনেই পেশেন্ট, তুমি চলো ভেতরে। আশ্চর্য, আমি কেন যাব? পাগল, মাথা খারাপ? তীব্র চোখ গরম করে বলল, তোমার সমস্যা কোথায়? আমার সাথে গেলে আমি বলছি চলো। আমার কোনো রোগ থাকলে তো আমি যাব, আপনি যান। আমি যাব কেন সেটা তো বলুন। তোমাকে বশ করার জন্য কালো জাদু করব। এই আপনার সমস্যা কোথায়, সোজা উত্তর দিন। তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাবো। মিশন চমকিত দৃষ্টিতে বলল, হোয়াট? পাগলের ডাক্তার আমি দেখাবো কেন? আমি তো সুস্থই। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পাগল লাগে? তোমাকে কে বলেছে সাইকিয়াট্রিস্টের কাছে পাগলেরা আসে? মিশন চেয়ারে পা তুলে বসতে বসতে বলল, বলার কি আছে, জানা কথাই। দেখো মিশন, যদি ভালো মতো আমার সাথে না যাও তবে এখন এমন সিন ক্রিয়েট করব সবাই ভাবে তুমি পাগল। হাঁ করে তাকিয়ে থাকবে প্রত্যেকে। তাই বলছি ভদ্র মেয়ের মতো চলো আমার সাথে। আজব, আমার সমস্যা কোথায়? সমস্যা তোমার না, আমার সমস্যা। আমি যে ডক্টরকে আমার সমস্যার কথা বলার সময় সব কিছু ভুলে যাই, তুমি মনে করিয়ে দেবে। আমি কিছু জানলে তো মনে করিয়ে দিব, তাই না? আমার কথাগুলো শোনো মন দিয়ে। আমরা দুজনে সাইকিয়াট্রিস্ট দেখাবো। আমি বলবো আমার তোমাকে দেখলে মেজাজটা গরম হয়, এটা কারণ কি?
সমস্যা কি আমার মাঝে নাকি তোমার? মিশন উত্তর না দিয়ে তির্যকভাবে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র হাত বাড়িয়ে মিশনের হাত ধরে টান দিতেই মিশন উঠে দাঁড়ালো। তীব্রর সাথে ডক্টরের চেম্বারে ঢুকলো। পরিচয় দিতেই ডক্টর চিনে ফেলল, কারণ তার বন্ধু থেকে তীব্র সম্পর্কিত তথ্য আগেই পেয়ে গেছে। যার সমস্যাটা জটিল বেশি তারটা আগে বলুন। মিশন চুপ করে তীব্রর মুখের দিকে তাকিয়ে নজর সরিয়ে অন্যদিকে ফিরে রইল। তীব্র হালকা গলায় কাশি দিয়ে বলল, ডক্টর, জটিল সমস্যা বলতে আমার ওয়াইফের যত দিন যাচ্ছে ওর সমস্যাটা বেড়েই চলেছে। নাইটমেয়ার প্রবলেম। ওর বয়স যখন 5+ তখন এই সমস্যার উৎপত্তি। যত দিন যাচ্ছে এটা বড় আকার ধারণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এখনও স্বাভাবিক একটা ঘুম দেওয়ার জন্য অ্যালকোহলের আশ্রয় নিতে হয়। অ্যালকোহল কি সবসময় নিতে হয়? না, শুধু রাতে, তাও রেগুলার নিতে দিই না। শুধু অ্যালকোহল নাকি আরও কিছুর আশ্রয় নেওয়া চলে? না না, শুধু অ্যালকোহলই। দুঃস্বপ্নটা আসার কারণ জানা আছে কি, নাকি হুট করে? আসলে ডক্টর, দুঃস্বপ্ন আসার যথেষ্ট কারণ আছে। ও লাইফের প্রতি যথেষ্ট ক্রাইসিস গেছে, যার জন্য ওর আজ এই হাল। ছোটবেলায় বাবা মায়ের মধ্যে অশান্তি দেখতে দেখতে বেড়ে ওঠা, সেখান থেকে মাথায় কিছুটা চাপ পড়া, আবার হুট করেই বাবা মাকে হারিয়ে যাওয়া। ও এতটা ছোট ছিল যে ওর বাবা মা কোথায় সেটাও জানে না, বেঁচে আছি নাকি মারা গেছে সেটাও জানে না। সেখান থেকে ওইটুকু বয়সে দুঃস্বপ্নের ছোট্ট একটা অংশ ওর মস্তিষ্কে প্রবেশ করে। বাবা মাকে হারিয়ে যাওয়াটা ছিল একটা ভূতুড়ে কাহিনী। ও ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে দেখে ও অচেনা একটা দেশে। কোথা থেকে কোথায় কিভাবে এলো ও জানা নেই। যখন ও বাবা মায়ের থেকে হারিয়ে যায় তখন ওর বয়স 5.5 বছরের মতো। আর ওর সাথে একটা ছোট্ট বোন ছিল যার বয়স 6 মাসেরও কম ছিল। সেটাকে নিয়ে একটা অচেনা রাষ্ট্রে এসে পড়ে। তারপর আসি কয়েক বছর পর। বেশ কয়েক বছর যাওয়ার পর বাবা মায়ের আশা ছেড়ে দিয়েও ভালোভাবে বাঁচার চেষ্টা করে ওর বোনকে নিয়ে। কিন্তু কয়েক বছর পর জানা যায় ওর বোন অনেক অসুস্থ। যাকে বাঁচিয়ে রাখাটা ছিল রীতিমতো মৃত্যুর সাথে যুদ্ধ করে মৃত্যুকে হারিয়ে তাকে বাঁচিয়ে রাখা। সেখান থেকে নতুনভাবে দুশ্চিন্তা বেড়ে যায়। সুপ্ত অবস্থায় থাকা দুঃস্বপ্ন জাগ্রত হয়ে বড় আকার ধারণ করতে শুরু করে। মাঝপথে ছোট বড় অনেক কিছু হারায়। আর শেষ সময় বোনকে হারাতে হলো। কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। আপনজন শূন্য হয়ে একদম মাঝ সমুদ্রে ডুবে পড়ার মতো অবস্থা। সব মিলিয়ে এমন পর্যায়ে লাইফে চলে গেছে যে ওর দু চোখের পাতায় এক করলেই দুঃস্বপ্নে এসে হাজির। এমন না যে ওর ঘুম আসে না, ওর ঘুম আসে প্রচুর, কিন্তু ঘুমোতে পারে না। দুঃস্বপ্নগুলো এমনভাবে আসে যে ওর কাছে মনে হয় ওগুলোই বাস্তব। আর ঘুমের মাঝেই চিৎকার দিয়ে ওঠে, কান্নাকাটি করে ওঠে। অ্যালকোহল কি ছোটবেলা থেকে? না ডক্টর, ছোটবেলা থেকে ধৈর্য ধরে থাকতে থাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে। গত 2 বছর ধরে ও অ্যালকোহল নিচ্ছে। শুধু অ্যালকোহলই, যার মধ্যে রেড ওয়াইনটা বেশি চলে। ওটা খেলে নাকি সংক্ষিপ্ত সময়ের জন্য টেনশন কমে, একটু ঘোর মাতাল হলে ঘুমের মাঝে যদি দুঃস্বপ্ন এসেও পড়ে ওর উপর কোনো এফেক্ট করতে পারে না। ডক্টর মিশনের দিকে তাকিয়ে বলল, আপনি কোন স্বপ্নগুলো রাতে বেশি দেখেন, মানে যেগুলোর জন্য আপনার ঘুমাতে কষ্ট হয়? আমার সব স্বপ্নই প্রায় একই। অন্ধকার ছায়া, দু একটা নারী কণ্ঠের, পুরুষ কণ্ঠের চিৎকার ডাকাডাকি। এই কণ্ঠগুলো আমি বাস্তবে শুনিনি কখনো, তবে স্বপ্নের মাঝে যেগুলো হয় সেই কণ্ঠগুলো খুব চেনা চেনা লাগে, খুব আকর্ষণ করে। সাদা কালো ছায়া, অন্ধকার, যুবতী নারী, যুবক নারী, ছোট ছোট বাচ্চা, কিশোরী মেয়ে, এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে বেশি দেখি, যার অধিকাংশ সময় শুধু ছোটাছুটি করে, আমায় ডাকে, আর্তনাদ করে, চিৎকার করে। ঘটনাগুলো এমনভাবে সাজায় যেন আমার সামনে বাস্তবে মনে হচ্ছে সব। আমি কিছু করতে পারছি না। আমি কিছু করার চেষ্টা করলেই আমার আশেপাশে থেকে বড় বড় অজগর সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরে। আমি ছুটতে পারি না। যখন আমাকে ছোবল দিতে আসে আমি তখন ছুটতে পারি, আর ছুটে কোথাও যাওয়ার আগেই আমি পানিতে পড়ে যাই, ডুবে যাই। উপরে উঠতে পারি না। পানির নিচ থেকে আবার কিছু একটা টেনে ধরে। মিশানোর স্বপ্নে সংক্রান্ত সমস্ত কিছু খুলে বলল ডক্টরকে। ডক্টর সবটা শুনে চুপচাপ হয়ে রইল। এবার তীব্রকে জিজ্ঞাসা করলো, এর আগেও কি কোনো ট্রিটমেন্ট নিয়েছে আপনার ওয়াইফ? হ্যাঁ, ওর যে অভিভাবক, মানে যাদের কাছে ওরা বড় হয়েছে, তারা যথেষ্ট ভালো মানুষ। যখন থেকে ওর সমস্যাটা প্রকাশ পাচ্ছিল তখন থেকে ওকে ভালো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, কিন্তু তারা প্রত্যেকে ওকে শুধু কড়া ঘুমের ওষুধ দেয়। সেটাতে কোনো উপকার আসেনি ওর, উল্টে সমস্যা বেড়েই চলেছে। ইদানিং মন ভোলা হয়ে যাচ্ছে, কখন কি করে তা ঠিক নেই। হুটহাট প্রয়োজনীয় জিনিস বলে চাই, একটা কাজ দিলে আরেকটা করে। এগুলো হয়তো অতিরিক্ত পাওয়ারে ঘুমের ওষুধ খাওয়ার জন্য এমন হয়েছে। যখন দেখা গেল ওর অবনতি হচ্ছে তখন ওষুধ খাওয়া বাদ দিল। আপনাদের বিয়ে কিভাবে হলো, অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? না ডক্টর,
অ্যারেঞ্জ বা লাভ কোনোটাই নয়। আমি ওকে জোর করে বিয়ে করি, অনেকটা ব্ল্যাকমেল আর থ্রেট করে। কেন? ও যা অবস্থা দেখতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল ওর পাশে কেউ একজন থাকা দরকার, মেন্টালি সাপোর্ট দিতে। এভাবে নিজের যন্ত্রণা নিজের মধ্যে পুষতে পুষতে আজ অ্যালকোহল ধরেছে। কাল যে ড্রাগস নেবে না তার কি গ্যারান্টি? এভাবে লাইফটা শেষ করে দেবে? জীবন কি এতই সস্তা? এই সব কিছু ভেবে আমি ভাবলাম জোর করে হলেও ওর কাছে কি যাওয়ার দরকার। এই সব কিছু ভেবে আমি ভাবলাম জোর করে হলেও ওর কাছের কেউ হওয়ার, যেন ও না চাইতেও ভেতরের কষ্টগুলো আমার সাথে শেয়ার করে। বাট মিশন এমন যে ও কোনো ছেলের চোখের দিকে তাকাই না, আমাকে দেখবে তো দূর থাক। তখন ভাবলাম ওর সাথে আমার বন্ধুত্ব হবে না কখনো, তাই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। চাইলেও আমার থেকে ছাড়াতে পারবে না নিজেকে। জোর করে বিয়ে করে ঠিকই, কিন্তু ওর কাছের কেউ হয়ে উঠতে পারেনি। এই দিক দিয়ে সমস্যা ওর না, সমস্যাটা আমার। কারণ আমি কারোর সাথে ফ্রি হওয়ার জন্য স্বাভাবিক বা একটু মধুমাখা স্বরে কথা বলতে পারি না। আমি চাই ওর সাথে ভালোভাবে কথা বলতে, কিন্তু আমার ভেতর থেকে আসে না কথা। আমি শুধু ওর সাথে এমন না, সবার সাথেই এমন। আমার বাবা মা থেকে শুরু করে অফিস কলিগ কেউ বাদ নেই। আমি ভালোভাবে কথা বললেও অপর পাশের মানুষ মনে করে আমি প্রচণ্ড রেগে আছি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক না হওয়ার আরও কিছু কারণ আছে। ওকে কখনো কিছু ভালো মতো বললে সেটাও বাঁকাভাবে নেয়। যতক্ষণ না আমি ওকে বাঁকাভাবে না বোঝাবো, ও ঘাড় তেরামো করবেই। ওর সাথে পরিচয় হয়েছে তখন থেকেই ওর এরকম চালচলন। বুঝতে পারছি না এটা ওর মানসিক সমস্যা নাকি জন্মগত স্বভাব। তীব্রর কথার মধ্যে মিশন তীব্রর দিকে চোখ গরম করে বলে উঠল, আমি ঘাটতারামো করি? আপনি কতটা খবিস সেটা কেন বলছেন না? তীব্র চোখ গরম করে মিশনের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, মিশন, আমার পুরো কথা শেষ হয়নি, পুরোটা বলে দিই, তারপর তোমার তাফলিং শুরু করো। ও, আরো কিছু বাকি আছে আমার নামে বলার? নিজে তো আস্ত ইবলিশের বংশধর। কথায় কথায় কোনো লাইনের ঠিক নেই। জটলা যত নিজের মধ্যে, নিজের গুণ সব ঠেলে ঠেলে আমার দিকে দিচ্ছেন। মিশন, থামো, এখানে এইভাবে ঝগড়া করো না। ডক্টর কি ভাববে বলো তো? উনি আমাদের ভাষা জানে না বলে কি বুঝতে পারছে না তুমি কি বলছো? উম, বুঝুক, তাতে আমার কি সমস্যা? আপনার, আপনি ডক্টর দেখান, আমি সুস্থ আছি। দাঁত কিরমির করে কথাগুলো বলি মিশন চেম্বার থেকে বেরিয়ে গেল। ডক্টর মিশনের অ্যাক্টিভিটিস দেখছিল। তীব্র দীর্ঘশ্বাস ফেলে ডক্টরের দিকে তাকিয়ে বলল, ওর রাগটাও খুব বেশি, একটুতেই রেগে যায়। রাগ চেপে রাখাটা ওর দ্বারা সম্ভব হয় না। রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় বেশ কয়েকবার আমাকে মারার চেষ্টাও করেছে। বুঝতে পারলাম না ওনার সমস্যা। মিস্টার তীব্র, আপনার ওয়াইফের ব্যাপারটা খুব জটিল। আমাকে এটা নিয়ে স্টাডি করে রাইট ট্রিটমেন্ট দিতে হবে, যেহেতু ঘটনাটা 2 মাস বা বছর না, এটা বহু বছরের উৎপন্ন সমস্যা। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? শিওর ডক্টর। আপনি আমার সাথে ঠিক কালকের পরের দিন এই সময় দেখা করবেন। ওকে ডক্টর। এখন আপনার সমস্যাটা বলুন। আমারটা পরেই বলি, আগে ওটা ঠিক হোক। ঠিক আছে, যেটা করে খুশি। তাহলে আজ আসি। ডক্টরের থেকে বিদায় নিয়ে তীব্র বেরিয়ে গেল। মিশন হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। গাড়ির ভিতর গাইড বসে আছে ড্রাইভিং সিটে। এভাবে ছুটে এলে কেন? ভদ্রতা সুযোগ মানুষ ধৈর্য ধরে চুপচাপ বসে থাকে, সেটা তো পারলেই না, উল্টে বেয়াদবি করে বেরিয়ে এলে। আমি ভদ্র হয়ে কি করব? নেশাখোর মাতাল আমি। আপনি ভদ্রলোক রাখুন আপনার ভদ্রতা বজায়। আমারই ভুল, সমস্যা আসলে আমার মধ্যেই। তুমি যে জেনেটিক্যালি এরকম সেটা আমি বুঝে উঠতে পারিনি। মিশন গাল ফুলিয়ে চুপ করে রইল। তীব্র ধমকের স্বরে বলল, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। মিশন গাড়িতে উঠে চুপ করে রইল। দুজন গাড়ির দুপ্রান্তে বসে রইল। মিশনের উপর মেজাজ এতটা গরম হচ্ছে যে কিছু বলতে পারছে না বলে ভেতরেই রাগ জমা করছে, আর সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে মিশন জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কিছু একটা ভাবছে। মানুষটাকে আসলেই ভালো নাকি অভিনয় করছে আমার সাথে? নিশান, তুই কেন এই লোকটাকে পছন্দ করতিস? শুধু তোর জন্য আমি এর পিছু কাটতে পারছি না। কি আছে এই লোকটার মাঝে? কি করা উচিত আমার? অতীত অতীত ভুলে কি আমার নিজেকে মানিয়ে নিতে হবে বর্তমানের সাথে? না, সেটা আর পারবো না আমি। হারাতে হারাতে আমি ক্লান্ত হয়ে গেছি। কাউকে ভালোবাসার চেষ্টা মানে তাকে হারিয়ে যাওয়ার প্রসেস শুরু হয়। আমার জন্মটাই একটা কুফা না হলে কি কেউ নিজের বাবা মায়ের জীবনে অশান্তি ডেকে আনে? পরিবারকে হারায়, যাকেই ভালোবাসি সেই হারিয়ে যায়। মা বাবা, তোমরা কোথায়? এই পৃথিবীতে আছো নাকি নিশানের মতো মাটির নিচে? শুনেছি পৃথিবীটা নাকি অনেক ছোট। তাহলে কেন এতগুলো আলোক
বর্ষ পেরিয়েও তোমাদের সাথে দেখা হলো না। মা, তুমি তো বলেছিলে সময় মতো ফিরে আসবে। তুমি কি জানো তোমার একটা মেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেছে, আর একটা মেয়ে জীবিত লাশ হয়ে বেঁচে আছে? তুমি কি জানো মা, তোমার বড় মেয়ে তোমায় দেয়া কথাটা রাখতে পারেনি। নিশানকে আমি আগলে রাখতে পারিনি, ওকে প্রোটেক্ট করতে পারিনি। কিছু কুকুর তোমার মেয়েকে মেরে দিয়েছে। তোমার বড় মেয়ে কিছু করতে পারেনি মা। এই পৃথিবীটা আমাকে হারতে পাঠিয়েছে, জিততে নয়। কিছু পাওয়ার আগেই হারিয়ে যাচ্ছি, তবুও ভুল করে কিছু পাইনি মা। যখন যাকে ভালোবেসেছি তার জীবনেই মৃত্যু হয়ে আগমন করছে। আমার অতীত থেকে কি করে বের হব মা? অতীত থেকে বেরিয়ে এলে কি আমার ভাগ্য বদলে যাবে? আমার হারিয়ে যাওয়া গুলোকে ফিরে পাবো? মা, যদি পৃথিবীতেই থাকো তুমি, তবে শেষবারের মতো দেখতে চাই তোমাকে, বাবাকে। আমি হারাতে হারাতে ক্লান্ত মা। আচ্ছা মা, তুমি সেদিন আমায় নিয়ে ওভাবে ছুটছিলে কেন? বাবা কোথায় ছিল? ওই লোকগুলো বাবার সাথে কি করছিল? জানো মা, তীব্র স্যার না আমার সম্পর্কিত সব তথ্য জানে। কি করে জানি এত সব? তুমি কি ওনাকে চেনো? উনি আমার কিছু হয় কি? উনি পুরোটা একটা রহস্যময় বস্তু, জানো তো। ওনার কোনো কাজের আগা মাথা বুঝি না, আর ওনার ব্যবহার এত খারাপ বলে বোঝাতে পারবো না। আমার ওনাকে একটু ভালো লাগে না, কিন্তু কেন জানি না আমি ওনাকে ছাড়তেও পারি না। একটা আকর্ষণ যেন আছে ওনার মাঝে। কথাগুলো ভাবতে ভাবতে মিশানের পেছনে তীব্র এসে দাঁড়ালো। মিশন, মিশান পিছু ঘুরে তাকায়। বলুন। একটা কাজ করতে হবে। কি? এবারে কাজটা একটু কঠিন কাজ, তবে মার্ডার না। তবে যেটা করবে সেটাতে অনেক রিস্ক আছে। বলুন। তীব্র মিশনের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, দেখো মিশন, তোমার সাথে আমার দাম আজ সম্পর্ক হলেও তুমি আমার বিশ্বস্ত। দিন শেষে আমি তোমাকে দিয়েই ভরসা পাই, তাই কঠিন কঠিন কাজগুলো তোমায় দিয়েই করাই। তেল পরে মারুন, আগে কাজের কথা বলুন। আমরা এক রাতে যে বাড়িটা পর্যবেক্ষণ করছিলাম, ওটার যে মালিক উনি অনেকটাই বয়স্ক, এই ধরো 50-এর ওপর। তবে দেখে বোঝা যায় 40 বছর বয়স। তার একটা ছেলেও আছে, ছেলেটার বয়স 25 বছর, বাইরের কান্ট্রিতে থাকে। ওনার এত টাকার উৎস ছিল কঠিন অধ্যবসায়, তবে শর্টকাটে। স্টোরি কি? নাম জাফর হাসান আহমেদ কিছু একটা হবে এরকম। অনেক গরিব ঘরে ছিল, তবে অনেক ভালো স্টুডেন্ট ছিল। স্কলারশিপে দেশের বাইরে পড়তে যায়, ইউরোপে মেবি। সেখানে স্টুডেন্ট লাইফে এক বয়স্ক টাকওয়ালা মহিলাকে বিয়ে করে। বিয়ের বছর খানেক পর মহিলাটা মারা যায়, নাকি মেরে ফেলা হয় সেটা জাফরই ভালো জানে। তবে সবাই স্বাভাবিক মৃত্যুই ধরে নিয়েছে। মহিলাটার অ্যাজমা প্রবলেম ছিল। মহিলাটার কোনো সন্তান ছিল না। জাফরকে বিয়ে করা 3 বছর আগে স্বামী মারা যায়। সেই সূত্রে স্বামীর সমস্ত সম্পত্তি সে পায়। এরপর সে মারা যাবার পর তার সমস্ত সম্পত্তির মালিক হয় জাফর। একটা 20 বছরের ছেলে কোটি কোটি টাকার মালিক, ভাবা যায়? সে টাকা দিয়ে জাফর ভালো কিছুও তো করতে পারত, কিন্তু কালো রাস্তায় জোয়া খেলার মতো একটা কঠিন খারাপ খেলাই মেতে ওঠে সেই সমস্ত টাকা দিয়ে। টাকার পরিমাণ হাজার গুণ হারে বাড়লেও তার সমস্ত সাদা কালো টাকায় রূপান্তর হয়। দেশে সে তৈরি করে সন্ত্রাসী গ্যাং। ওর নামে চাঁদা তোলা হচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা। অবৈধ অস্ত্র পাচার, বোমাবাজি, খুন খারাপি, দখলদারি হয়ে উঠেছে ওর জীবনের দৈনন্দিন রুটিন। ও হ্যাঁ, যখন ও স্কলারশিপে ইউরোপে যায়, তার 2 বছর আগে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। টাকা জোয়ারে ফুলে ফেপে ওঠে। দেশে এসে যখন জায়গা করে, তখন তার এক্সের কোলে একটা ছেলে সন্তান। অতঃপর সেই নারীকে জাফর বিয়ে করে নিয়ে আসে, ছেলেটা সহ। এখনো সেই ছেলেই আছে, তার বাচ্চা কনসিভ করেনি। তবে খবর পেয়েছি ও আরেকটা বিয়ে করেছে, যেটা ওর ওই বউ জানে না। ও বাহ, পুরো ফিল্মের লাইফস্টাইল। শুধু এখানেই শেষ না, এককালে ওর গার্লফ্রেন্ডকেও ভালোবাসতো ঠিক, পাশাপাশি অন্যদের গার্লফ্রেন্ডকেও ভালোবাসতো। মেয়েটার নাম মেবি মোনালিসা। তো মোনালিসা ছিল জাফরের খালাতো ভাইয়ের গার্লফ্রেন্ড। সেখান থেকে ওদের পরিচয়, প্রেম, আবার বিয়ে হয়ে যাওয়া, বাচ্চা হওয়া। সেই বাচ্চা সহ জাফরের কাছে আসে। যাই হোক, মাথা ধরানো ইতিহাসে না যায়, ওদের ব্যাপারে ওরা বুঝুক। ওদের পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথাটা খাটাতে হবে অন্য এক জায়গায়। কি? জাফরের ছেলেটা তো দেশের বাইরে থাকে, তাই ওকে দিয়ে কিছু হবে না আপাতত। যেহেতু জাফর দেশে থাকে আর ওর ওই সুন্দর নারীদের প্রতি একটু বেশি দুর্বলতা, সেজন্য তোমার একটু কাজটা করে দিতে হবে প্লিজ। এক বিছানায় শোবো? ছি ছি, এরকম কিছু না। তুমি আমার বউ, অন্য কারো বিছানায় কেন যাবে? তাহলে? ধরো উঠানে একটা পায়রা বসে আছে, আমি কোনো প্রকার জোর জবরদস্তি না করে কিভাবে ঘরে আনবো? সিম্পল, কিছু ধান বাইরের উঠান থেকে ফেলতে ফেলতে ঘরের দিকে আনবো। পায়রা ধান খেতে খেতে ধানের লাইন ফলো করে ঘরে এসে যাবে।
এক্স্যাক্টলি, তাই করতে হবে। স্যার, বলো। এটা বেশি রিস্কি হয়ে যাবে না? ওনার যা বর্ণনা দিলেন তাতে আমার ভয় হচ্ছে। কোনো ক্ষতি করে দেবে না তো? পায়রার মতো যদি ধান খেয়ে ফেলে? মিশন, তুমি একটা কথা মাথায় রেখো, যেখানে যাও না কেন তুমি এই তীব্র সর্বদা তোমার ছায়া হয়ে থাকবে। সেটাই তো সমস্যা। আপনি যেখানে আছেন সেখানে আমার বিপদ অনিবার্য। শুধু শুধু ভুল বোঝো তুমি। আরেকটা কথা, আমি আপনার বউ, এটা দয়া করে বারবার উচ্চারণ করতে হবে না আমার সামনে। বারবার তীর মারার কি দরকার? একবারে গুলি করে মেরে দিন। তীব্র শয়তানি হাসি দিয়ে বলল। আসলেই দেবো? মিশান বিষ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাজে লোক একটা। সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা ডেটে তীব্র একাই দেখা করতে গেল। মিশানকে কোনোভাবেই সাথে নিতে পারল না। ডক্টর তীব্রকে জানালো মিশানের এই সমস্যাটা কোনো ওষুধ দিয়ে কাজ হবে না, এর থেকে বের হওয়াটা সময় সাপেক্ষ। তাই প্রাথমিক অবস্থায় কোনো প্রকার মেডিসিন না নিয়ে কিছু রুলস ফলো করতে বলল। তীব্রকে বলে দিল কি কি করতে হবে। ডক্টর দেখানোর ঝামেলা শেষ দিয়ে ওরা দেশে ফিরে আসে। তীব্রর কাজটা করার আগে মিশান শর্ত দেয় আগে ওর বাটের একজনকে মারতে হবে। তীব্র রাজি হয়ে যায়। মিশান যে ছেলেটাকে মারবে বলে ঠিক করে সেই ছেলের পিছনে সমস্ত আপডেট কালেক্ট করে ফেলে। এবার একটা অমাবস্যা তিথির জন্য অপেক্ষা যে রাতে হরর স্টাইলে মারবে। একটা বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে তীব্র আর মিশান দূরবীক্ষণ দিয়ে পর্যবেক্ষণ করছে একটা ফ্ল্যাটে। ছেলেটা কি একাই থাকে ফ্ল্যাটে? তাই তো জানতে পারলাম। সিকিউরিটি খুব একটা নেই বাড়িতে, বাইরে একজন ওয়াচম্যান, গেটের বাইরে তো কোনো সিসি ক্যামেরাও দেখতে পাচ্ছি না। ভেতরে থাকলে থাকতে পারে। তাতে কি স্যার, আমি ভেতরে দিয়ে ঢুকবো না। দেখুন বারান্দাতে কোনো গ্রিল নেই, শুধু রেলিং দেয়া। আমি সহজেই পাইপ বেয়ে ওখানে পৌঁছতে পারবো। আমাকে শুধু ওই তার কাটার দেয়ালটা পেরোতে হবে। ঠিক আছে, দেখছি। এইটুকুই মেন। তবে যা অবস্থা দেখছি মই ছাড়া এই তার কাটার দেওয়ালটা পেরোনো যাবে না। ওয়াচম্যান যদি জেগে যায় তাহলে তো পুরোই বাঁশ। স্যার, বলো। আমি যদি পারফিউমের সাথে ক্লোরোফর্ম মিক্সড করে বাইরের গেটের নিচে ঢেলে দিই, হঠাৎ গেটের বাইরে থেকে এমন স্মেল আসার কারণে ওয়াচম্যান কৌতূহলবশত বেরিয়ে স্মেলটা ভালো মতো নেবে আর সেন্সলেস হয়ে যাবে। কেমন হবে এটা? একদম বাজে। কেন? পারফিউম বা ক্লোরোফর্ম দুটোই ব্যাপনশীল বস্তু। এটা শুধু ওই গেটের থেকে ওয়াচম্যান অবধি সীমাবদ্ধ থাকবে না। ওখানে যদি একটু ঢালতে যাও তবে ওয়াচম্যান অবধি পৌঁছবে না। বেশি ঢাললেই সমস্যা হয়ে যাবে আবার। বুঝলাম। প্রমাণ থেকে যাবে। একজনের সাথে বিটলামি করলে কেউ তার কথা বিশ্বাস করবে না, কিন্তু আরও 2-4 জন যোগ হলে তো ওরা সাক্ষী হয়ে থাকবে। কি করা যায়? রাস্তাতেই অপেক্ষা করব? না, এখন রাস্তাঘাটে কিছুই করা যাবে না। ফোর্স এখন সজাগ হয়ে আছে তোমাকে ধরার জন্য। কোথায় কে দাঁড়িয়ে আছে আমরা তো জানি না। তাহলে করবোটা কি? ওয়েট, ভাবতে দাও। পায়চারি করতে করতে তীব্র ভাবতে থাকে কিভাবে ওয়াচম্যানকে হ্যান্ডেল করা যায়। মিশন দূরবীন দিয়ে দেখে যাচ্ছে ছেলেটা ভিতরে কি করছে, তবে বুঝতে পারছে না সে একা নাকি আরও কেউ আছে সাথে। 1:30টার দিকে মিশন তীব্র দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তীব্রর জুতার মধ্যে কিছু একটা আটকাচ্ছে, যেটা পরে হাঁটলে বিকট শব্দ হয়। রাস্তার উপর টিন দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় সেই রকমই শব্দ। প্রথমে জুতা খুলে গেটের লক বরাবর একটা প্লাস্টিকের ফুলে পারফিউম আর ক্লোরোফর্ম স্প্রে করে স্কচ টেপ দিয়ে আটকে দিল আলতো হাতে। এরপর ওখান থেকে সরে গিয়ে জুতা দুটো পরে রাস্তার ডান দিক থেকে বাম দিকে অনেক জোরে দৌড় দিল তীব্র। মাঝরাতে এমন বিকট আওয়াজ কানে লাগার মতোই। ওয়াচম্যান বসে বসে ঘুমের প্রহর গুনছিল। হঠাৎ করে এমন বিকট আওয়াজ শুনতে পেয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করে। এরপর কৌতূহলবশত গেট খুলে রাস্তার বাম ডানে উকিঝুঁকি মারে। কাউকে দেখতে পায় না। তীব্র এতক্ষণে অন্য একটা গলিতে লুকিয়ে পড়েছে। গেট যখন আটকে দেবে তখন দেখতে পায় লকের কাছে একটা ফুল লাগানো। ওয়াচম্যান হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করতে যায়। তখনই ফুল থেকে পারফিউম মিশ্রিত ক্লোরোফর্ম ব্যাপন প্রক্রিয়ায় তার নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে, যার ফলে তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে যায়। ওয়াচম্যান পড়ে যাওয়ার আগেই মিশন ওয়াচম্যানকে ধরে চেয়ারে বসিয়ে রাখে এমনভাবে যেন যে কেউ দেখে বুঝতে পারে লোকটা পাহারা দিচ্ছে। এরপর গেট চাপিয়ে দিয়ে মিশন আস্তে আস্তে পাইপ বেয়ে উপরের দিকে ওঠে। বারান্দায় নেমে ভিতরে ঢুকতে যাবে, দেখে বারান্দার ও রুমের মাঝে যে গ্লাসটা সেটা ভেতর থেকে লক করা। মিশন পকেট থেকে মোটা সূচের মতো কি যেন বের করলো, সেটা দিয়ে সহজে লকটা খুলে নেয়।
ভেতরে ঢুকতেই দেখে ছেলেটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বাহ, কি প্রশান্তি। তুই কি জানিস আজ রাতটাই তোর জীবনের শেষ রাত? চল তোর এই রাতটাকে আজ সেলিব্রেট করি। 3, 2, 1। তপন নামের ছেলেটা গভীর ঘুমে তলিয়ে আছে। এর মধ্যে মিশন ঘরের ভেতর কাচের কোনো বস্তু ফেলে দেয়, যার শব্দ পেয়ে তপন ছিটকে উঠে বালিশ ছেড়ে উঠে বসে এদিক ওদিক তাকাতাকি করে। মিশন পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। ছেলেটা বিছানা ছেড়ে দেখতে যাবে কি পড়লো, তখনই উপর থেকে ওর মাথায় পানি জাতীয় কিছু পড়লো। উপরের দিকে তাকানোর আগেই কপালের মধ্যে আবারও এক ফোঁটা পানির মতো কিছু পড়লো। হাত দিয়ে কপাল থেকে মুছতে মুছতে পাশে থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে দেখে লাল রঙের কিছু। এবার লাইট উপরের দিকে তাকাতেই তপন ছিটকে গেল। ভয়ে বুক ধড়ফড় শুরু করে গেছে। ফ্যানের পাখার সাথে একটা পুতুল ঝুলছে, যার চোখ দিয়ে রক্ত ঝরছে আর ফোঁটায় ফোঁটায় তপনের গালে কপালে পড়ছে। এই দৃশ্য দেখে গা ঝাঁকি দিয়ে উঠে তপনের। হাত থেকে মোবাইল উল্টে পড়ে যায়। ঘর অন্ধকার হয়ে যায়। আবার ঘর অন্ধকার হতেই মিশন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। ঘরের এটা সেটা ফ্লোরে ফেলে দিতে শুরু করে। তপন খাটের মাঝে জড়ো হয়ে বসে কাঁপতে কাঁপতে বলল, কে? মিশন শব্দ করা বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালো। একটা ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে সে আগুন মোমের মধ্যে স্থানান্তর করলো। মোমের আলোতে মিশনের চেহারা দেখা যাচ্ছে একটু একটু। প্রতিবার নর্মাল নাক মুখ ঢাকার মাস্ক পরলেও আজকের প্ল্যান করে মিশন ভুতুরে মাস্ক পরে এসেছিল, যেটাতে মিশনের পুরো চেহারা কাভার। মোমের আধো আধো আলো ছায়াতে খুবই বিকট লাগছে দেখতে। তপন ভয়ে কাঁদতে কাঁদতে কাপা হাতে মোবাইল খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। এতটা উত্তেজিত হয়েছে ভয়ে যে কিছুই বুঝতে পারছে না কি করবে। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। মিশন ঠান্ডা স্বরে বলল, কি ভয় লাগছে? আর একটু ধৈর্য ধরো, কয়েক মিনিটে সব ভয় ফুরিয়ে যাবে। টেনশন করো না, আমি আছি তো, তোমাকে নিয়ে টেনশন করব আমি। এই ধরো আমি এখন টেনশন করছি, তোমার ভয়টা কিভাবে কাটাবো, কিন্তু মাথায় আসছেই না কি করা যায়। আস্তে আস্তে মিশন তপনের পাশে বসলো। তপনের গা বরফের মতো জমে আছে ভয়ে। খাটের পাশে একটা টি টেবিলের এক কোণে পাউডারের মতো কিছু পড়ে আছে। মিশন ওদিকে তাকিয়ে বুঝলো ওগুলো ড্রাগস। বি কুল ব্রো, ইজি হও। ভয় পাচ্ছ কেন? আমার সাথে কি কোনো অস্ত্র আছে? ভয় পাচ্ছ যে? ইজি হও, আমরাই তো। তপন মিশনের দিকে তাকিয়ে বড় করে ঢোক গিলল। তুমি কোন ব্র্যান্ডের মদ খাও? মানে? তোমার ফ্রিজে মদের সমাহার আছে, যাও 2-3 বোতল নিয়ে আসো। দুজনে খেতে খেতে ডিসকাশন করি কিভাবে ভয়টা কমানো যায়। যাও নিয়ে আসো। তপন কাঁপতে কাঁপতে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে গেল। ফ্রিজের দিকে যাওয়ার আগে এদিক ওদিক তাকিয়ে দেখে মিশন আছে কিনা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মেন গেটের দিকে দৌড় দেয়। গেটের কাছে যাওয়ার আগেই দেখে গেটের সাথে হেলান দিয়ে মিশন দাঁড়িয়ে আছে। বাসা থেকে বেরোতে চাচ্ছিলে, পালাবে? ঠিক আছে যাও। তপন এক পা দু পা করে পেছাতে লাগলো। তুমি ডিসিশন নাও, আমার সাথে মদ খাবে নাকি বাড়ি থেকে পালাবে? তুমি যেটা করবে সেটাই, আমি কি করব জানি না। মদ খাবো? চলো তাহলে ডাইনিং টেবিলেই বসি, বোতলগুলো টেবিলে রাখো। তপন বোতল টেবিলে রাখলো। মিশন টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে বোতল খুলে মদ খেতে লাগলো। তপন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিশনের খাওয়া দেখছে আর ভাবছে এখান থেকে পালাবে কি করে। এক বোতল পুরোটা শেষ করে তপনকে বলল চেয়ারে বসতে। তপন বসছে না। মিশন আরেক বোতল খুলে খেতে শুরু করলো। খেতে খেতে আবারও বলল বসতে। তপন তাও বসলো না। এভাবে পরপর 3 বার বলার পরও যখন বসলো না, পেট বরাবর লাথি মেরে তপনকে ফেলে দিল। তপন ফ্লোরে পড়ে গেল। এবার মিশন উঠে দাঁড়িয়ে তপনের পেটে পা রাখলো। মাতাল কণ্ঠে মিশন বলল, তোকে বেশি কষ্ট দিয়ে মারবো না, তুই আমার বোনের হাত ধরেছিলিস, কঠিন মৃত্যু হবে তোর। বাকি দুজনের যারা আমার বোনকে গুলি করেছে, তুই কার কি ক্ষতি করেছিস আমি জানি না, তুই আমার ক্ষতি করেছিস সেটার হিসাবই আমি চুকোতে এসছি। জানিস, তোদের খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোরা কে কোথায় থাকিস কিচ্ছু জানা ছিল না। কত কষ্ট করে পেয়েছি, মাসের পর মাস যাচ্ছিল, আমি পাচ্ছি না কাউকে। আর দুজন কোথায় তাও জানি না। চাইলে তোকে ব্যবহার করে তাদের খুঁজতে পারবো, কিন্তু আমি তা করব না। আসলে নিজে খুঁজে খুঁজে বের করে মারার মজাই আলাদা।
ভেতরে একটা স্পিরিট আসে। ওকে আমার কঠিন মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। তাই তোকে এতটাও সহজ মৃত্যু দেব না যতটা তুই প্রাপ্য। তোকে খুঁজতে যে আমার পরিশ্রম সময় লেগে গিয়েছে, সেগুলোর জন্যই আসলে তোকে আমি কষ্ট দিব। আমাকে ছেড়ে দিন, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার যা ক্ষতি করেছি তার সব ক্ষতিপূরণ আমি দেব। আমায় ছেড়ে দিন। পারবি আমার বোনকে পৃথিবীতে ফিরিয়ে আনতে? পারবি? যদি পারিস তাহলে ছেড়ে দিব। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেলেটা মিশনের পায়ের নিচ থেকে গড়িয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে যাবে তার আগেই মিশন ওর পেছন থেকে ছুরি গেঁথে দেয়। ছুরি টান দিয়ে বের করে সামনের দিকে ঘুরে আরও কয়েকবার আঘাত করে। রক্তাক্ত হয়ে ছেলেটা লুটিয়ে পড়ে। মিশন অপেক্ষা করেও নিঃশ্বাস হার্টবিট বন্ধ না হয়ে যাওয়া অবধি এমনভাবে আঘাত করেছে যেন বেঁচে ওঠার কোনো চান্সই না থাকে। ছেলেটার আত্মা বেরোনো অবধি মিশন ওকে আঘাত করতেই থাকে। কাজ শেষে উঠে দাঁড়িয়ে সিলিং ফ্যানের উপর থেকে সেই পুতুলটা নিয়ে বারান্দায় দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে আসে। বাইরের গেটে লেগে থাকা ফুলটাও মিশন খুলে নিয়ে গেট চাপিয়ে দিয়ে চলে যায়। নিজের সমস্ত জিনিস নিয়ে আসার সাথে সাথে একটা মদের বোতলও সাথে করে নিয়ে আসে। অনেকটা দূরে তীব্র গাড়ি নিয়ে ছোট্ট একটা নাট্যকর্মের মাধ্যমে মিশনকে গাড়িতে উঠায়। মিশন গাড়িতে বসে হ্যান্ড গ্লাভস, মাস্ক, গায়ের সমস্ত অদ্ভুতুরে সাজ খুলে একটা ব্যাগে প্যাকেট করে রাখে। এবার সাধারণ পাবলিকের মতো বসে বসে অবশিষ্ট বোতলের মদ খেতে লাগলো। মিশন মুখের সাথে বোতল লাগিয়েই রাখছে। পুরো বোতল শেষ হতেই প্যানিক ধরে গেছে। মাথায় হাত দিয়ে বসে বসে গুনগুন করে গান গাইছে। সেন্টিখোর, ইয়েস স্যার। ভালো লাগছে? আরেক বোতল হলে বিন্দাস হতো স্যার। তীব্র তুচ্ছাত্মক হাসি দিল। গান গাইতে গাইতে মিশন আবারও থেমে তীব্রকে বলল, একটা জিনিস ভাবলাম স্যার। কি? আপনি আর মদ একদম আপন চাচাতো ভাই বা আপন ভাই। কিভাবে? দুজনের জাতীয় সঙ্গীত এটা হবে, মদ সে মিলাকে তুঝে জিন্দাহি ছোড় দেঙ্গি। ও, আপনি আর মদ এই দুটোর একটাও আমার উপকারে আসছে না। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দ্বারা, কিন্তু মরছি না। আবার আপনাদের ছাড়তেও পারছি না। ব্যাপারটা অদ্ভুত না স্যার? অবশ্যই খুবই অদ্ভুত। শুধু অদ্ভুত না, ব্যাপারটা ভুতুড়েও বটে। মিশন ফিক করে হেসে দিল। তপনকে মারা দৃশ্য মনে পড়ে গেল। স্যার, আজকের ভুতুরের প্ল্যানটা বেশ জমেছিল। আপনি থাকলে এনজয় করতে পারতেন। বেচারা। আর সিলিং ফ্যানের উপর পুতুল রাখা, পুতুলের ভেতর রেড ফুড কালার অ্যাড করে চোখ ছিদ্র করে দেওয়ার প্ল্যানটা জবরদস্তি ছিল। যার রিয়েকশন ছিল দেখার মতো। একটা গানের লাইন তখন খুব মনে পড়ছিল, কিসি কো রুলানে মে কিতনা মজা আতি হে তুম কিয়া জানো কি। এইরকম একটা লিরিক্স ছিল। ইদানিং মনে হয় কথা থেকে গানের লিরিক্সের চর্চা বেশি করা হয়, তাই না? কি আর করব, আর কোনো কাজ নেই তো স্যার। কোন দিকে নেব গাড়ি? মানে? কোন বাড়িতে যাবে? মিশন হেসে দিয়ে বলল, তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তোমার জন্য অফ। এই স্বপ্ন কখনো দেখো না। তাহলে শাশুড়ি? কোনোটাই না। আপনার? আমার বাড়ি তো যাওই। কোনটা? ওই ভাঙাচোরা নতুন ফ্ল্যাটটা? পুরাতন না, ওটা ডিজাইনই অমন। ভেতরে কি কোথাও ভাঙা বা পুরাতন পেয়েছো কখনো? ওই একই হলো, যাহা রটে তাহাই বটে। আমি যতই ভাবি তোমার সাথে ভালো মতো কথা বলবো, কিন্তু তোমার কথার উল্টোপাল্টা লাইনের কারণে সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। মাঝে ইচ্ছে করে। কি স্যার? না থেমে বলে ফেলুন। কিছু না, বাদ দাও। যে অবস্থা দেখছি, সোজা হয়ে দাঁড়াতে তো পারবে না ঠিক মতো। বাড়িতে ঢুকতে গেলে মামা মামির সামনে ধরা খাবে। মিশন চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে তীব্রকে ডাক দিল। স্যার। বলো। বলুন না, কেন বিয়ে করেছেন আমাকে? তীব্র লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে ঘুরে বলল, ধরে নাও ভালোবাসি তোমাকে। হতে পারে তোমাকে ছাড়া আমার পাশে অন্য কাউকে মানায় না। এমনকি এটাও হতে পারে তোমার সাথে ঝগড়া করে আমি মজা পাই, তাই তুমি ছাড়া অন্য কোনো নারী আমায় টানে না। তোমাকে দেখলে মনে হয় তুমি আমার শত্রু হলেও আপন কেউ। ধরে নাও এরকমই কিছু একটা। আমাকে ভালোবাসবেন না স্যার। আমাকে ভালোবাসা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আমি বলেছি তুমি ওই পয়েন্টগুলোর মধ্যে থেকে কিছু একটা ধরে নাও। একটাবারও বলিনি তোমায় সত্যি সত্যি ভালোবাসি। খামোখা সবসময় একই প্রশ্ন ভালো লাগে না। মৌন মতলবি করে একটা উত্তর ধরে নাও।
জানেন, আজ অবধি আমাকে যারা যারা মন থেকে ভালোবেসেছে তারা প্রত্যেকেই মারা গেছে। আমি যাদের ভালোবেসেছি তারাও মরে গেছে। আমি ভয়ে থাকি মামা, মামি, দীপ, তাফসিন, ওরা যে আমাকে এত ভালোবাসে, ওদের না আবার কিছু হয়ে যায়। আমার বর্তমান পৃথিবী তো কেবল ওরাই আছে শুধু। আমার বর্তমান পৃথিবীতে ওরাই আছে শুধু। আমার ইচ্ছে করে ওদের থেকে অনেক দূরে চলে যায়। আমার যা ইচ্ছে হোক, ওরা বেঁচে থাকুক। আমি তো একটা কুফা, নিজের জীবনটা আধার করে দিয়েছি। ওরা তো আমার আপনজন, আমার ছায়া। ওদের ওপর পড়ে কিছু যেন না হয়, ওদের ওপর পড়ে কিছু যেন আবার না হয়ে যায়। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি জমে গেল মিশনের। মন মরা হয়ে বলল কথাগুলো। মিশনের কথার ভেতর না ঢুকে তীব্র গাড়ি থামিয়ে বলল, রাস্তায় নামবে নাকি বাড়িতে দিয়ে আসবো? রাস্তায় নামিয়ে দিন স্যার। আজ বাড়ি অবধি যাওয়াটা ঠিক হবে না। আমাকে এখনই নামিয়ে দিন। যেতে পারবে তো? আমাকে এখানেই নামিয়ে দিন। পারবো স্যার, না যেতে পারলেও সমস্যা নেই। আমি মিশান, যেখানে রাত সেখানেই কাত। মিশন সিট বেল্ট খুলতে খুলতে তীব্রকে ক্রস করে গাড়ির ডোর ওপেন করে দিল। মিশন নেমে গিয়ে ঝুলতে ঝুলতে হাঁটতে লাগে। বাড়ির কাছাকাছি রাস্তায় নামিয়ে দিলেও মিশন রাস্তার ঠিকানা তালগোল পাকিয়ে ফেলে। নেশার প্রভাবটা একটু একটু করে বাড়ছে। প্রায় ঘন্টাখানেক সময় ধরে মিশন বাড়ি খুঁজতে খুঁজতে হেঁটে কোথায় চলে আসে নিজেও জানে না। তবে এতে মিশন একটু ঘাবড়াচ্ছে না, বরং ভালোই লাগছে এলোপাথারি হাঁটতে। ম্যাডাম দেখেন, রাস্তা দিয়া তো ওইটা মাইয়া মানুষ চাইতাছে। সিএনজিতে চলমানরত এক মধ্যবয়স্ক নারী আরেক নারীকে বলল কথাটা। মুখ ভর্তি পান চিবাতে চিবাতে অপর নারীটি সিএনজি ড্রাইভারের পাশে বসা একজন পুরুষকে বলল, ভাইজান, মাইয়াটার মুখে লাইট মারেন দেখি, চেহারা সুরত কেমন? ড্রাইভারের পাশে বসা লোকটা মুখের পানের পিক ফেলতে ফেলতে চলন্ত সিএনজি থেকে মিশনের মুখে লাইট মারল। মিশনের চেহারা দেখে মহিলা সন্তুষ্ট হয়ে বলল, ওরে লাজবাব, মাইয়া তো না সাক্ষাৎ পড়ি, নাইমাইছে আকাশ থিকা। ভাইজান দেখছেন, আমাকে কয়দিন যেমন খরা যাইতেছিল, আইজ এই মাইয়ারে পাইয়া আমাকে সব খরা কাইটটা যাইব। এই মাইয়ারে দেশি গুলার কাছে দেওয়ান যাইব না। দেশি কাস্টমার গো এত টাকা নাই এই মাইয়ারে কেনার মতো। এই মাইয়ারে পাঠাবো বিদেশে, চাইমোট দিয়া বিদেশি কাস্টমার থাকবো আর দামাদামি করব। ওরে পাওয়ার লাইগা দাম খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। দেখছেন নি ভাই কি চেহারা সুরত মাইয়ার? আহা রূপজান, কথা কম কইয়া মাইয়াটারে তুইলে আনার ব্যবস্থা করো আগে। এখন রাস্তায় একা একা আছে, কখন আবার কেরানগে খারুইয়া যাইব। ঢাকা শহরে গ্রাহকের অভাব নাই, কিন্তু আমাকে মতো আরো 10টা দল এই গলিতে ঘুরতাছে। তাই কেউ নেওয়ার আগে আমাকে ভাগে আনো এইডারে। ঠিক কইছেন ভাইজান, এইডারে এখনই ধরতাছি। গাড়ি থামাও। মনু, মালেহা, তুই ন আমার লগে। সিএনজি থামানোর পরপর দুই মহিলা মিশনের দিকে যেতে লাগলো। মিশন তো মিশনই, কোনো তালে নেই। আশেপাশে দুজন মহিলা যে ঘুরঘুর করছে সেটা খেয়াল করছে না। মহিলা দুজন বেশ স্বাস্থ্যবানও। মিশনের কাছে যেতেই কোনো শব্দ না বাড়িয়ে একজন মিশনের পেছন থেকে কিছু একটা দিয়ে চোখ বেঁধে দেয়, আরেকজন রুমালে ক্লোরোফর্ম লাগিয়ে মুখে চেপে ধরে। এরপর মিশনকে তুলে নিয়ে সিএনজির ভেতর নিয়ে ওদের এলাকায় চলে যায়। আর মিশন যেন পালাতে না পারে সেজন্য ঘরের বাইরে থেকে তালা মেরে রাখে। একটা খাটে অবচেতন অবস্থায় পড়ে থাকে মিশন। বেশ কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আসার পর মিশন চোখ খুলে চারিদিকে পর্যবেক্ষণ করে দেখতে পায় সম্পূর্ণ একটা অচেনা জায়গা। একটা চাপা খুপড়ির মতো ছোট্ট ঘর, ঘর ভর্তি বিভিন্ন নায়িকার আপত্তিকর ছবি টাঙানো চারিপাশে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে জায়গাটা আইডিয়া করতে লাগলো ঠিক কোন জায়গায় আছে এই মুহূর্তে। ঘরটাতে ওকে বন্দি করে রাখা হয়েছে বোঝা গেল, কিন্তু কোনো মতে ঘরে এনে বিছানায় রেখে চলে গেছে। পায়ের জুতাটা অবধি খুলে দেয়নি। একটা প্যান্টের সাথে টপস পরে তার উপর কোটি পরা ছিল মিশন। জামা কাপড়ের কোনো হেরফের হয়নি। মাথার 2-4টা ঝাঁকি দিয়ে পরিস্থিতিও আন্দাজ করতে পারল। কাউকে যে কল দিবে সেই অবস্থাও নেই। ভুলে মোবাইলটা বাড়িতে রেখে বেরিয়েছিল। বিছানা ছেড়ে উঠতে উঠতে বাইরে থেকে দরজার তালা খোলার আওয়াজ পেয়ে মিশন খাটে পা ঝুলিয়ে বসল। সেই দুজন মহিলা ভেতরে প্রবেশ করলো। দেখতে একটু উদ্ভট লাগছে, মুখ ভর্তি পান, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা কাজল, ভ্রুগুলো চিকন। সাজসজ্জার পরেও কেমন যেন দেখাচ্ছে। মিশন বিকৃত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। মহিলা দুজনের পেছনে আরেকজন পাঞ্জাবি পরা, গলায় মাফলার জড়ানো লোক, সেও পান চিবাচ্ছে। মিশনেদের দেখে একটুও ভয় পাচ্ছে না।
পা নাচাতে নাচাতে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মাইয়া অমন কইরা চাইয়া আসো কেন? কান্দা বিন্দা নাকি পালাইয়া যাইবা? একটু আদা চা হবে? মিশনের চোখে ছোটাছুটির জন্য উত্তেজনা না দেখে উল্টো ওর মুখে চা চাওয়ার কথাটা তাদের চোখে খুবই বেমানান লাগলো। একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করে বলল, আদা যা খাবা। শান্ত স্বরে মিশন উত্তর দিল, দিলে খুশি হব। মালেহা যা তো আদা চা লইয়ায়। মিশনের দিকে ঘুরে রূপজান জিজ্ঞাসা করলো, শুধু আদা চাই খাবা? ও হ্যাঁ, চায়ে একটু লেবুর রসও দিন, আর হ্যাঁ সুগার দিয়েন না। রূপজান হেসে দিয়ে তার পাশের লোকটাকে বলল, দেখলেন ভাইজান, এখনকার যুগের মাইয়া ডায়েট না কি জানি করে চিকন থাকবার লাইগা। লোকটা মিশনের দিকে তাকিয়ে আতেল আতেল হাসি দিচ্ছে। একজন চা আনতে গেল আর বাকি দুজন মিশনের সামনে বসলো। মিশন আরাম করে বসে চারিদিকটায় মাথা ঘোরাচ্ছে। দুজনে মিশনের দিকে তাকিয়ে ওর হাব ভাব বোঝার চেষ্টা করছে। মিশনকে বেশ ঠান্ডা মেজাজে দেখা যাচ্ছে, চোখে মুখে কোথাও এক ফোঁটা উত্তেজনা ভয় দেখাচ্ছে না। একটাবার জিজ্ঞেসও করলো না ও কোথায় আছে, ওকে এখানে কিভাবে কেন আনা হয়েছে। সেসব বিষয়ে মিশনের ভেতর থেকে কিঞ্চিত আগ্রহ প্রকাশ পাচ্ছে না। মিশনকে চা এনে দেওয়ার পর পা নাচাতে নাচাতে চা খাচ্ছে। মিশনের এমন ঠান্ডা মেজাজে কোনোভাবেই তাদের ভেতর শান্ত রাখতে পারছে না। প্রতি সেকেন্ডে তারা বিব্রতকর অবস্থায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজ অবধি যতগুলো মেয়ে ধরে এনেছে তারা প্রত্যেকেই কান্নাকাটি ছোটাছুটি করেছে। এই প্রথম দেখলো কোনো মেয়েকে এভাবে শান্ত হয়ে বসে থাকতে। রূপজান মিশনকে প্রশ্ন করলো, তা তোমার নাম কি গো? মিশাইল। এইটা আবার কোনো নাম হয় না নাকি? এইরকম কারো নাম হয় না। কারো হয় না বলে আমারও হওয়া যাবে না সেরকম কোনো নিয়ম আইন আছে? সে যায় গে, নামটা মানলাম। তুমি এত রাইতে একা একা হাইটটা কই যাইতাছিলা? বাড়ি থেকে রাগ কইরা বাইরাইছিলা? না, ঘুরতে বেরিয়েছিলাম। এত রাইতে কেউ ঘুরতে বাইর হয় নাকি? কেউ হয় না, আমি হই। পাগল নাকি এরা? আমি তো নেশা করে মাতাল হয়েছিলাম, হুঁশ জ্ঞান কিছুই ছিল না। দেখে কি কিছুই বোঝেনি নাকি আমি স্বাভাবিক ছিলাম না? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে গত রাতে কি হয়েছিল সেটা আবারও মনে করার চেষ্টা করলো। মিশন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ওরা এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই ওকে কিডন্যাপ করে। মিশন মাতাল না সুস্থ সেটা দেখার সময় ছিল না। চা খাওয়া শেষ হওয়ার পর মিশন ক্যাবটা সাইডে রাখলো। চাটা বেশ ভালো ছিল, আমি এখানে প্রায়ই আসবো এই চা খেতে। মাথা অনেক হালকা লাগছে। আরেক কাপ খাবা? না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। খাবার যতই মজা হোক একবার খেলেই ভালো লাগে, বারবার না। তারপর বলো তো, আমি এখানে কি করে এলাম? আমি ঠিক মনে করতে পারছি না জায়গাটা কোথায়, সেটাও জানি না। তবে চারপাশের পরিবেশ দেখে আন্দাজ করতে পারছি তোমাদের চেহারা আর বেশভূষা দেখে মনে হচ্ছে প্রস্টিটিউট। বাংলায় কও, ইংরাজি বুঝি না। পেটের দায়ে শরীর বেচাবেচি চলে। রূপজান মুখে পান থাকা সত্ত্বেও আরেকটা পান মুখে দিতে দিতে বলল, ভালো বুঝছো, মাথায় বুদ্ধি আছে। 2-1 মধ্যে আমাগো মতো তোমার জীবনটা হইয়া যাইব। দুপুর বেলা খদ্দের আইতাছে দেশের বাইর থেকে। ও আচ্ছা, তা কোথা থেকে? মেলা দেশ থেকে আইব। যে দামে বেশি দিব তারাই নিতে পারবো। তোমার দামাদামি হইব, চড়া দামে বেচার উদ্দেশ্য আমাগো। একটু পরে সাজানোর মানুষ আইব, ভালো মতো সাজ্জা গুজ্জা তৈরি হও। তোমার চেহারা সুরত ভালো, ভালো জায়গায় যাইবার পারবা। আমাগো চেহারা ভালো না, তাই এই শহরে ছোট্ট একটা পতিতা পল্লীতে পইরা আসি। আমাকে কি আপনারাই ধরে এনেছিলেন? হ। মিশন কোনো রেসপন্স না দিয়ে বিছানায় পা তুলে বসে। পা থেকে জুতা খুলে জুতার ভিতর থেকে কিছু জিনিস বের করলো, স্প্রিং, ছোট বড় স্ক্রু, আরো নানা রকম ছোটখাটো জিনিস। পায়ের গোড়ালির কাছে প্যান্টের ভাঁজ খুলে আরো কিছু জিনিস বের করলো। সবকিছু এবার একটু একটু করে সেট করে কিছু একটা রূপ দিতে যাচ্ছে। মিশনের কারসাজি 3 জন মানুষ অধীর আগ্রহ নিয়ে দেখছে। মিনিটের মধ্যে বস্তুগুলো এক করে পিস্তলের রূপ দিল। সবার চোখ উল্টে যাওয়ার দশা, কি থেকে কি বানালো। এরপর মাথার চুলগুলো থেকে মোটা গার্ডার খুলে ফেলার পর ঝরঝর করে বেশ কয়েকটা বুলেট বের হলো।
এই বুলেটগুলোর ভেতরে যে গান পাউডারগুলো আছে সেগুলো আমার থেকে তেজস্ক্রিয় কেন জানেন? আমার মাথা অল টাইম থাকে হট, আর তার উপর যদি এরকম মাথার মধ্যে বন্দি থাকে জিনিসগুলো, তাহলে ঘটনা কোথায় দাঁড়াতে পারে? মানে এই মেয়ে এই সব খেলনা দিয়ে আমাকে ডর দেখাইবার চাইতাছস? জানোস কারা আমি? এই এলাকার সর্দারনি আমি। আর আমি কি সেটা আমি কাজের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। বুলেটগুলো লোড করে ওদের দিকে তাক করে বলল, খুব বেশি ভালো হতো যদি একটা বুলেট একাধিকবার ব্যবহার করতে পারতাম। কতই না ভালো হতো, তাই না? টাকা পয়সার খুব অভাব রে। সে যাই হোক, ঘটনা সেটা না। এখন কথা হলো, আমার গান থেকে যতগুলো বুলেট তোদের পেটে যাবে ততগুলোর ক্ষতিপূরণ দিতে হবে আমাকে। রাজি? তিনজনেই হাত উঁচু করে মিশনের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোনোর শক্তি নেই। এই পাঞ্জাবি এদিকে আয়। লোকটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে মিশনের সামনে দাঁড়ালো। জি জি ম্যাডাম। এদিকে আয়। তোর প্যান্টের বেল্ট খুলে এই দুটোকে পিটাবি। যতক্ষণ না আমি থামতে বলবো তুই তোর কাজ চালিয়ে যাবি। যদি থেমে যাস, প্রতি সেকেন্ডে তোর পেটে একটা করে গুলি তোর পেটে যাবে। চল কাজে লেগে পড়। লোকটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে প্যান্টের বেল্ট খুলে মহিলা দুটোকে পেটানো শুরু করলো। মহিলা দুটো এক একটা বেল্টের বাড়ি খেয়ে লাফাচ্ছে আর চিৎকার করছে, ও মা, ও বাবা গো, বাঁচাও বলে। ওদের চিৎকার শুনে আশেপাশ থেকে অনেকে ছুটে এসেছে। মিশান পিস্তল নাচাচ্ছে আর সামনে সর্দারনি রূপজান আর তার অ্যাসিস্ট্যান্ট মালিকা মার খেয়ে সাপের মতো আকুপাকু। বেচারা লোকটা না চাইতেও মারধর করছে প্রাণের ভয়ে। যাদের কিডন্যাপ করে ধরে এনে জোর করে এই পেশা আনতে বাধ্য করেছে তারা যেন এই দিনটিরই অপেক্ষায় ছিল। পতিতাপল্লীতে সাধারণত সর্দারনি বা অনেক অত্যাচার করে কর্মীদের উপর। একদিন টাকা কম জমা পড়লে তার উপর নির্যাতনও করা হয়, শারীরিক প্রহার করা হয়। মার খেয়ে যখন আধমরা হয়ে পড়ে যায়, মিশন তখন উঠে দাঁড়ায়। ওই লোকটাকে বলে এবার নিজের গায়ে নিজে আঘাত করতে। বাধ্য এরপর নিজের গায়ে আঘাত করতে লাগলো, চিৎকার করতে লাগলো। সবাইকে উপযুক্ত শাস্তি দিয়ে মিশন বেরিয়ে গেল ঘর থেকে আর সকল কর্মীদের উদ্দেশ্যে বলল, যাদেরকে এখানে জোর করে ধরে আনা হয়েছে, যারা এখানে থাকতে ইচ্ছুক না, নতুনভাবে বাঁচতে ইচ্ছে যাদের, তারা চাইলে বেরিয়ে চলে যেতে পারে এখান থেকে। কেউ কিচ্ছু বলবে না, শুধু আমাকে ফলো করলেই হবে। শর্ত একটাই, শরীর মুখ ঢেকে বের হও, যেন সাধারণ মানুষ তোমাদের দেখে নিচু নজরে না তাকায়। এটা বলেই মিশন হাঁটতে লাগলো। মিশনের পিছু পিছু সবাই না বেরিয়ে গেলেও বেশ কয়েকজন বেরিয়ে গেল। যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, জীবনের কাছে হেরে গেছে যারা, তারাই রয়ে গেল এখানে। যারা নতুনভাবে বাঁচার তীক্ষ্ণ আশা নিয়ে বেঁচেছিল তারাই মিশনের পিছু নিল। বাড়ির কলিং বেল বাজতে মিশনের মামি গেট খুলে দিয়ে দেখলো মুখ শুকনো করে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিশন। মিশনকে দেখে মিশনের গালে হাত জড়িয়ে বলল, তোর মুখ শুকনো লাগছে কেন? রাতে কোথায় ছিলি জানিস? তোকে কত খোঁজাখুঁজি করেছি, মোবাইলটাও বাড়িতে রেখে চলে গিয়েছিলি। রাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ছিটকে যাই। ঘুম থেকে জাগনা পাওয়ার পর থেকে তোকে খুব দেখতে ইচ্ছা করছিল। বিছানা ছেড়ে উঠে গিয়ে দেখি তুই ঘরে তো নেই, পুরো বাড়িতেও নেই। কোথায় গিয়েছিলি মা? হাঁটতে বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলি? ফিরতে এত দেরি হলো যে? এত রাতে কেউ বের হয় এভাবে? আমার মাথা শেষ হয়ে গেছে তোর চিন্তায়। কিডন্যাপ হয়েছে। এবার আমাকে একটু খেতে দাও কিছু, খিদে পাচ্ছে অনেক। মামি মিশনকে ভেতরে নিয়ে যেতেই দীপ অফিসে যাওয়ার জন্য বের হবে। তখন মিশনকে দেখে ওর মাকে বলে, দেখেছো মা, বললাম না মিশন হাঁটতে বেরিয়েছে, সময় মতো ফিরে আসবে। খামাখা তুমি আজে বাজে চিন্তা করছিলে, তুমি আমার কথা শুনলেই না। বাড়ির সবার মাথা খেয়ে দিচ্ছিল। জানিস মিশন, মা তোর চিন্তায় এতটা উদ্বেগ হয়ে গেছিল যে প্রেশার হাই হয়ে অবস্থা খারাপ। রাতে মাথায় পানি ঢালতে ঢালতে তার হুঁশ ফেরে। মিশন মামির দিকে তাকে বিকৃতভাবে বলল, কি অবস্থা মিমি? এমন কেন করো? আমি বড় হয়ে গেছি, কেন চিন্তা করো আমায় নিয়ে? আর আমাকে ডক্টর বলেছে যখনই ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসবে সোজা খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। যতক্ষণ না ভেতরে শান্তি অনুভব হচ্ছে ততক্ষণ অবধি আমাকে এলোপাথারি
আনমনা গন্তব্যহীন হাঁটতে বলেছে। এত রাতে তোমায় ঘুম থেকে ডেকে তুলে বলবো আমি বেরোচ্ছি? আর দীপ্ত জানিয়ে আমাকে ডক্টর এই সাজেশন দিয়েছে। এখন বলো আমি কি ভুল করেছি? দেখো, এত হাঁটাহাঁটি করে মনটা হালকা লাগছিল, তোমার কথা শুনে আবার মনটা বিষণ্ণ হয়ে গেল। আমার শরীর ক্লান্ত লাগছে, আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমার মন ভালো করার জন্য বেরোতে হবে আবার। না না মা, তুই এখন বেরোস না, তুই ড্রয়িং রুমে বস, আমি তোর মন ভালো করার চেষ্টা করছি। তোর বেরোতে হবে না এখন। আর আমি কথা দিচ্ছি, এইরকম রাত বিরাতে তোকে উধাও দেখলে আর কখনো ঘাটতে যাব না, চিন্তা করব না। তুই যেভাবে যা করে ভালো থাকবি, আমি সেটাই তাতে খুশি। তুই ভালো থাক মা। মিমি, তোমার কি কোনো কাজ আছে এখন? কেন মা, তোর কোনো দরকার? মিশন ইগনোর করে বলল, না, এমনি কিছু না, বাদ দাও। বল না রে, কথা ঠোঁটের আগায় এনে ঘুরিয়ে নিয়ে যাস কেন সব সময়? ছোটবেলায় যে তোমার কোলে আমার মাথা রেখে মাথায় তেল দিয়ে দিতে আর বিলি কেটে ম্যাসাজ করে দিতে, আমার মাথাটা খুব হালকা লাগতো, মনে হতো আমার মাথায় কোনো দুশ্চিন্তা নেই। বনিতা বেগম মিশনের দিকে মলিন হেসে জলজল চোখে তাকিয়ে বলল, তোর যদি সময় থাকে তাহলে চল এখন। যত বড় হচ্ছিস মিমি থেকে দূরে সরে যাচ্ছিস। আগের মতো পাশে বসে দুটো কথাও বলিস না। একটা সময় লেখাপড়ার জন্য আমার থেকে দূরে যেতে লাগলি, তারপর চাকরি, আর এখন তোর ছন্নমতির জন্য। হ্যাঁ রে, কখনো কি মনে হয় না মিমির সাথে দুটো গল্প করে বসি? দরকার ছাড়া কোনো কথাই বলিস না, ঠিকমতো খেতেও পারিস না। আগে তোর স্বাস্থ্য কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখ। মিশন আনমনে ভাব দেখিয়ে বলল, জানোই তো মিমি, আমার ভুলো মন, মাথায় কিছু ঠিক করে রাখলেও সেটা মনে থাকে না, ভুলে যাই কয়েক সেকেন্ড পরেই। মিশনের কথা শুনে বনিতা বেগমের মন খারাপ হয়ে গেল। মিশনের মাথাটা নিজের বুকে জড়িয়ে নিল। কাজের বুয়াকে ঘর থেকে তেল এনে দিতে বলল। ড্রয়িং রুমে তেল এনে দেওয়ার পর মিশান বনিতা বেগমের কোলে শুয়ে পড়ল। বনিতা বেগম মিশানের মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। মিমি, তোমার মনে আছে এরকম একটা দিনে আমি আর নিশান তোমাদের কাছে আসি? থাকবে না কেন? আমাদের জীবনে দুটো পরীর আগমন হয়েছিল, তবে আজকের দিনে তো না রে মা। আমি তো বলছি না আজকের দিনে, আমার এক্সাক্ট দিনটা মনে নেই মিমি, তবে এই সিজনটা এলে আমার সেই সময়টার কথা খুব মনে পড়ে। এই দিনেই আমি পরিবারকে হারিয়ে গেছি আর তোমাদের পেয়েছি। ভাগ্যিস হারিয়ে গিয়েছিলি, না হলে আমি তোদের পেতাম কি করে বল? কিন্তু মিমি, আমার মনে একটা প্রশ্ন জাগে। আমার মা আমাদের নিয়ে কোথাও ছুটছিল, আমি জানি না কেন ছুটছিল, তাও জানি না। আমাকে মা যেখানে ঘুম পাড়িয়ে দেয় সেটা একটা অন্ধকার জায়গা ছিল, আশেপাশে কোনো গাড়িও ছিল না, কেমন একটা জায়গা যেন। তবে আইডিয়া করা যায়, ড্রেজার মেশিনের যে মোটা মোটা পাইপগুলো আছে না, ওগুলোর স্তূপ ছিল ওখানে। আমি সেই পাকিস্তান থেকে বাংলাদেশে এলাম কি করে? সব থেকে বড় কথা, আমি মামার গাড়িতে কি করে এলাম? জানি না রে মা, হয়তো আল্লাহর কোনো কুদরত ছিল, বিপদে ছিলিস, হয়তো আল্লাহ চায়নি বিপদে তোদের স্পর্শ করুক, তাই হয়তো এই ঘুমেই তাদের পৃথিবীটা বদলে গেছে। সেটাই ধরে নিয়েছি মিমি। মিশন চুপ করে গেল। পুরো বছর পরিবারের কথা মনে না পড়লেও এই সিজনটাতে খুব মনে পড়ে, কারণ এরকম একটা সময় ওর জীবনটা আচমকা বদলে গেছে। একটা 5 স্টার হোটেল থেকে 4 মিটার দূরত্বে তীব্র আর আব্দুর রহমান দাঁড়িয়ে আছে। পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে ডায়াল করলো। হ্যাঁ। আইডি কার্ড সেকেন্ডে ইউজ করো। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক। কল কেটে দিয়ে পকেটে ভরলো ফোন। রহমান। জি স্যার। তোমার কাজটা কি মনে আছে? হ্যাঁ স্যার, সিরিয়াল মেনটেন করে শুধু বাটন ক্লিক করব। আরেকবার চেক করো আমার লোকেশন ঠিক মতো দেখা যায় কিনা। ওকে স্যার। আব্দুর রহমান গাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়ির ভেতরে বেশ কিছু ডিভাইস ফিট করা ছিল। রহমান চেক আপ দিল। একটা ডিভাইসে তীব্র যেখানে যেখানে যায় তার লোকেশন শো করে, আর ওর চারিপাশে ব্যাকগ্রাউন্ডের কাঠামো শো করে। তীব্র যেদিকে যেদিকে যাবে রহমান এখান থেকে সেদিকের সিসি ক্যামেরা অফ করে দেবে, শুধুমাত্র একটা ডিভাইস বাটন ক্লিকের মাধ্যমে।
এক্সকিউজ মি স্যার, Yes, how can I help you, madam? আই নিড এ হেল্প স্যার। Please tell me your problem, madam. আসলে ম্যানেজার স্যারের সাথে দরকার ছিল, ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারকে জানাচ্ছি। ওকে। ম্যাডাম, আপনার নামটা? অরবিন্দশ্রী। ওকে ম্যাডাম, কাইন্ডলি আপনি বসুন, স্যারকে আমি এখনই জানাচ্ছি। থ্যাংক ইউ। স্টাফের সাথে কথা শেষ করে মিশান একটা সোফাতে পায়ের উপর পা তুলে বসল। স্টাফ ম্যানেজারকে কল দিয়ে মিশানের ব্যাপারে জানালো। ম্যানেজার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে রুমে ছিল। স্টাফের কাছে শোনার পর ফুটেজে মিশনকে দেখতে পেয়ে ওকে তার কাছে পাঠাতে বলল। একজন স্টাফ এসে মিশনকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। ম্যানেজারের সামনে মিশন দাঁড়াতেই ম্যানেজার ওর দিকে হা করে তাকিয়ে আছে। ছবিতে তুমি যতটা সুন্দর তার চেয়ে বাস্তবে 1000 গুণ সুন্দর বলেও কম হবে, এতটাই নিখুঁত তোমার রূপ। মিশন লাজুক হাসি দিয়ে বলল, ইস, এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে তো। লজ্জা পেলে তোমায় আরো বেশি সুন্দর লাগে। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় চিনবেনই না। আমাদের ধারণা ছিল তুমি ছবিতে যতটা সুন্দর বাস্তবে তার থেকে কম হবে, কিন্তু এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি। সত্যি তোমার রূপের প্রশংসা যতই করছি কমবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। এখানেই আসবো। ম্যানেজার একটু বিব্রতভাবে বলল, আসলে একটু কাজ আছে, যদি কিছু মনে না করো এখানে বসবো। কিছুক্ষণের মধ্যেই আমি ফ্রি হয়ে যাব। অনেক ব্যস্ত মনে হয় আজকে। হ্যাঁ, মানে আজকে একটা ভিআইপি গেস্ট এসেছে। হোটেলের যে মালিক সে আমাকে কড়া অর্ডার করেছে যেন কোনো প্রকার অসুবিধায় না পড়তে হয় গেস্টের, আর সিকিউরিটি যেন অনেক স্ট্রং থাকে। যদিও গেটের জন্য অনেক গার্ড আছে, তবুও সতর্কতা অবলম্বনের জন্য আমাকে সিসিটিভির ফুটেজে পর্যবেক্ষণ করে থাকতে হচ্ছে। কোনো প্রকার সমস্যা হলে জবাবদেহি আমাকেই করতে হবে। তাহলে তো আমার আজ আসাটা ঠিক হয়নি, অন্যদিন আসতাম। না না, তুমি বসো, গেস্ট কিছুক্ষণের মধ্যে বের হবে, ফিরতে অনেক লেট হবে, ততক্ষণে আমি ফ্রি। একটু ওয়েট করো। আর তুমি তো বলেছিলে আমাদের রুমটা ফুল দিয়ে সাজাতে, আমি কনফিউজ ছিলাম তুমি আসবে কিনা, তাই আমি এখনই লোক পাঠাচ্ছি তোমার আমার স্পেশাল মোমেন্ট স্পেশালভাবে সাজানোর জন্য। ইস, তাই? হ্যাঁ গো, কখন যে তোমাকে নিয়ে একটু প্রাইভেট টাইম কাটাবো সেজন্য যেন আমার অপেক্ষাকার ফুরাবেই না। তবে যাই করুন, একটু তাড়াতাড়ি করবেন কেমন? আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার আগে আমাকে বাসায় ফিরতে হবে। হবে হবে, চিন্তা করো না, সবকিছু সময় মতো হয়ে যাবে। ততক্ষণে আমরা খোঁজ গল্প করতে থাকি। মিশন মিষ্টি হেসে বলল, ঠিক আছে। উৎফুল্লতার সাথে ম্যানেজার মিশনকে বলল, শাড়িতে তোমাকে যা লাগছে না, উফ, একটু কোমর বেরিয়ে থাকলে, শরীরের বিভিন্ন অংশ ফুটে থাকলে আরো যা লাগতো না। আগে বললেই পারতেন, আপনি শুধু বলেছেন লাল রঙের শাড়ি পরে আসতে। একটা বারও তো বলেননি শাড়ি পরার পর আমাকে এরকম দেখাতে হবে। ঠিক ঠিক আছে, সমস্যা নেই। পরের বার এমন একটা শাড়ি পরবে যেন শাড়ির নিচে ব্লাউজ, তোমার পেট, নাভি সবকিছু স্পষ্ট দেখা যায়। শালা বেয়াদব, একটা কিক মারলে তোর ছটফটানি দিয়ে আত্মা বেরিয়ে যাবে। বুঝা বেটা, তোর এত গেরা, তোকে তো আমার বাটে মারবো। আর শালা তীব্র, তোর হিসেব তো আলাদাভাবে মেটাবো। কে জানে এই বেটার সাথেও কি কি কথা বলেছে, আমাকে শুধু সারমর্মটা বলে পাঠিয়ে দিল ভেতরে। হায়, এভাবেই তুই মানুষকে ধোকা দিস? মনে মনে কথাগুলো বলতে বলতে মিশন ম্যানেজারের দিকে তাকিয়ে লাজুক হাসি দিল। মিশনের এক কানে মিনি ব্লুটুথ ইয়ারফোন লাগানো ছিল, কানের উপর দিয়ে চুল দিয়ে ঢেকে এমনভাবে রেখেছে যেন কেউ দেখতে না পারে। ওপাশ থেকে মিশনের সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছে তীব্র। মিশনের এপাশের অবস্থার প্রেক্ষিতেই তীব্র এগোচ্ছে। মাথায় একটা স্পোর্টস ক্যাপ পরে, চোখ ঢাকা ঢাকা করে, নাক মুখ মাস্কে পরে ঢাকা। পরিচিত লোক ছাড়া তীব্রকে কেউ চিনবে না এখন। আগে থেকেই হোটেলের একটা রুম বুক করা ছিল। ফর্মালিটিস পালন করে ভেতরের দিকে যায়। তীব্রকে রুম দেওয়া হয়েছিল 8 নম্বর ফ্লোরে। একটা ফেক আইডি খুলে তীব্র ম্যানেজারের সাথে মেয়ে সেজে প্রেম করেছে, আর আজ মিশনকে পাঠিয়েছে ম্যানেজারের সাথে ডেট করার
ছলে যেন সিসিটিভি রুমে বসে তীব্রর কাজ শেষ না অবধি ম্যানেজারের মনোযোগ বিচ্ছিন্ন করে রাখতে। এতে বাইরে থেকে আব্দুর রহমান যে সিসি ক্যামেরা অফ করে দিবে সেটা ম্যানেজার খেয়াল করবে না, আর পরে যখন ফুটেজ খুঁজতে যাবে তখন কিচ্ছু খুঁজে পাবে না। কাজ শেষ হলেই সবকিছু প্ল্যান মতো গুটিয়ে যাবে। ম্যানেজারের সাথে মিশন কথা বলছে এমন সময় একজন স্টাফ এসে কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স ফুড দিয়ে যায়। ম্যানেজার তাকে বলে দেয় কেউ যেন তাকে বিরক্ত না করে। এখন ম্যানেজার একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে মিশনের দিকে দেয়। মিশন মিষ্টি এসে ড্রিঙ্কসটা নিয়ে চুমুক দেয়।